ইনভেস্টমেন্ট শুরু যদি আমি কালকে করতে চাই তাহলে কোন কোন পার্টে ইনভেস্ট করা উচিত? দাদা, ইনভেস্টমেন্ট শুরু করার সময় কি কি বিষয় মাথায় রাখা উচিত? তো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আপনার স্টার্ট করে নেওয়া উচিত অবিলম্বে, দেরি না করে। ইন্স্যুরেন্স, এসআইপি আর অন্য কোনো অপশন আছে যদি ইনভেস্টমেন্ট আমি শুরু করতে চাই? যদিও সেটা ইনভেস্টমেন্ট নয়, আমি বলবো মেডিক্লেম দিয়ে নিজেকে সেফ অ্যান্ড সিকিউর করে নেওয়া উচিত। ইয়ং জেনারেশন এমন তিনটে কোন ভুল করে ইনভেস্টমেন্ট না করে? তোমার যদি 100 টাকা মান্থলি রোজগার হয়, তুমি 30 টাকা কিন্তু প্রথমেই সরিয়ে রাখতে হবে। দাদা, আজ থেকে 15 বছর পর যদি আর্লি রিটায়ারমেন্ট কোনো মানুষ নিতে চায়, কত টাকা সেফ একটা চয়েস তার হওয়া উচিত? আমাদের দেশের বাইরে 50 বছরের ইনভেস্টমেন্টও হয়, 100 বছরের ইনভেস্টমেন্টও হয়। তারা এতটাই দূরদর্শী, তারা 50 ইয়ার্সের এসআইপি করেন। যারা 15,000 টাকা চাকরি করেন তারা কি মিউচুয়াল ফান্ড করতে পারেন? আজকাল অনেক ভালো ভালো ইউলিপ আছে, আমাদের এলআইসিরও ইউনিট লিঙ্কড প্ল্যান আছে, তো সেখানেও কিন্তু ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড। সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন যে এফডি করবে নাকি মিউচুয়াল ফান্ড? মিউচুয়াল ফান্ডের সুবিধা যেটা এখন, সেটা হচ্ছে আপনি যখন রিডেমশন করবেন তখন আপনাকে লং টার্ম ক্যাপিটাল গেইন পে করতে হবে। বয়স্ক মানুষরা এখনই প্রশ্ন তোলেন যে এফডি অনেক সেফ, মিউচুয়াল ফান্ড কি অতটাই সেফ? আজ থেকে বহু বছর আগে ইউএস 64 একটা স্ক্যাম হয়েছিল, কিন্তু সেটা গভর্নমেন্ট কোনো রকমে ম্যানেজ করেছিল। সত্যি কি এসআইপি করে কোটিপতি হওয়া যায়? 30 বছরের একটা ছেলে যদি ইনভেস্টমেন্ট আজ থেকে শুরু করে 50 বছর পরে ঠিক কোথায় গিয়ে নিজেকে দেখতে পাবে? কীভাবেই বা রিটায়ারমেন্ট প্ল্যান করা যায়? কোনটা করা উচিত সাধারণ মানুষের, এলআইসি নাকি মিউচুয়াল ফান্ড? প্রশ্ন অনেক, এবং এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য যখন আমরা হাতড়ে বেড়াই, ঠিক তখনই আমাদের সামনে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসেন বিভিন্ন এক্সপার্টরা। আজকে শিবম দাস পডকাস্টে আমার সঙ্গে এরকমই একজন অতিথি, যিনি একই ধারে ফিনান্স এক্সপার্ট এবং সাধারণ মানুষকে তার রিটায়ারমেন্ট প্ল্যান অর্থাৎ জীবনের শেষ প্রান্তে গিয়ে কি করা উচিত তারও পথ বাতলে দেন। রাজেশ মুখার্জি, পার্সোনাল অ্যান্ড ফিনান্স এক্সপার্ট। অসংখ্য ধন্যবাদ দাদা শিবম দাস পডকাস্টে আসার জন্য। ফিনান্স, ইনভেস্টমেন্ট এই শব্দগুলো শুনলে বাঙালিরা একটু তো কোথাও গিয়ে ভয় পান বিভিন্ন ক্ষেত্রে, কারণ বিভিন্ন ক্ষেত্রে এখন টাকা প্রতারণার যে সময় বিভিন্ন এসেছে, সেখান থেকে দাঁড়িয়ে একটা সাধারণ মানুষের ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড কি মাইন্ডসেট থাকা উচিত বলে আপনার মনে হয়? দেখুন, প্রথমেই আপনার যারা লক্ষ লক্ষ দর্শক আছেন তাদেরকে আমার তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনার দর্শকদের এবং সমস্ত মানুষদের যেটা জানানো, সেটা হচ্ছে আগামী কালকের জন্যে আপনাকে কিন্তু একটা প্ল্যান মাফিক ইনভেস্টমেন্ট করা খুব জরুরি, এবং সেটা প্ল্যান্ড ওয়েতেই করা খুব জরুরি। এবং আমাদের বাঙালির মধ্যেও কিন্তু অনেকেই সেটা করেন, সারা ভারতবর্ষ জুড়েই হয়, সারা পৃথিবীতেই সেটা হয়। তো সেইটা একটা প্ল্যানের মধ্যে থাকবে, এবং এইটাকে কোনো মতেই কিন্তু ইগনোর করা যাবে না, এবং সেটা ওরকমভাবেই চলতে হবে। সারা পৃথিবীতেই সেটা করা হয় আর কি। দাদা, ইনভেস্টমেন্ট শুরু করার সময় কি কি বিষয় মাথায় রাখা উচিত? প্রথমেই যেটা প্ল্যান করা উচিত সেটা হচ্ছে যে আমার স্যালারির একটা সার্টেন পার্সেন্টেজ, যেটা ভারতবর্ষে খুবই অনেক দিন ধরে প্রচলিত আছে, ভারতবর্ষের কনটেক্সটে অ্যাটলিস্ট 30%, অ্যাটলিস্ট 30% অফ ইয়োর মান্থলি ইনকাম, সেইটা শুড বি ইনভেস্টেড। এটা প্রথমেই টার্গেট থাকা উচিত। ইনভেস্টমেন্টের একটা বিরাট বড় একটা থাম্ব রুল হচ্ছে স্টার্ট আর্লি। যত তাড়াতাড়ি এই অ্যাওয়ারনেসটা আসবে, তত তাড়াতাড়ি তার আগামী দিনে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের ফলে তার কর্পাসটা তত বড় হয়ে যাবে আর কি। তো এইটা তো প্রথমেই হবে যে তাকে তার নিজেরই ক্যালকুলেশন করা উচিত। যদি তিনি মনে করেন তাহলে তিনি কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত, এবং সেটা স্মুথ ওয়েতে রান করতে দিতে হবে। ধরুন 30 বছরের একজন ইনভেস্টমেন্ট শুরু করতে চায়, তাকে কত বছরের গোলটা নিয়ে ঝাঁপানো উচিত অন্তত ইনভেস্টমেন্টের ক্ষেত্রে? একদম খুব ক্লিয়ার কাট ব্যাপার, আপনার সমস্ত ইনভেস্টমেন্টই হবে কিন্তু গোল ওরিয়েন্টেড। যে কোনো মানুষের সমস্ত ইনভেস্টমেন্ট হবে গোল ওরিয়েন্টেড। তো ধরুন তার একটা গোল অবশ্যই থাকবে যে 30 বছরের মানুষ, তিনি যদি টার্গেট করলেন যে 40 বা 42-এ গিয়ে আমি একটা বড় আবাসন, বড় ফ্ল্যাট বা কিছু কিনবো, তো তার জন্যে অবশ্যই তিনি পুরো টাকা ক্যাশ টাকায় কিনবেন না,
তো তার জন্য তার একটা প্ল্যানিং থাকা উচিত যে এটা আমার 10 বছর 12 বছরের জন্য গোল রইল। নেক্সট একটা প্ল্যান অবশ্যই থাকতে পারে তার সন্তান, তার সন্তানের হায়ার এডুকেশন, তার সন্তানের ম্যারেজ, তার জন্য তিনি একটা টার্গেট করে নিলেন যে এইটা একটা ইনভেস্টমেন্ট হলো, এইটা ওই কাজে লাগবে। হায়ার এডুকেশন আজকালকার দিনে আমাদের দেশেও কস্টলি। কিছুদিন আগেও আমরা বলতাম যে বিদেশে আপনি আপনার সন্তানকে পড়াতে নিয়ে যাবেন, তো দ্যাট ইজ ভেরি কস্টলি। এটা তো ঘটনা, এটা তো আজকের দিনেও সত্যি। আমাদের দেশেও এখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যেখানে খুব চমৎকার পড়াশুনো করানো হচ্ছে, দারুণ দারুণ অত্যাধুনিক সাবজেক্ট পড়ানো হচ্ছে, কিন্তু সেখানেও কিন্তু যথেষ্ট কস্টলি। তো তার জন্য আপনি একদম যত শুরু থেকে প্ল্যানটা করবেন, তো তত বেশি ফান্ডটা ক্রিয়েটেড হবে, তো সেই মানুষটা তত আরামে থাকবেন। আর থার্ড অ্যান্ড আরও মানে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে সেটা রিটায়ারমেন্ট। মুশকিল হচ্ছে যখন মানুষের 30 বছর বয়স থাকে, 31 বছর বয়স থাকে, সেই ইয়াং, সেই যে তার তখন হচ্ছে সেই কবি সুকান্তর কবিতার মতো, তার তখন এতটাই তারুণ্য, তো তিনি তো তখন রিটায়ারমেন্ট সম্পর্কে ভাবতেই চান না, হতেই পারে না। তার কারণ তার রিটায়ারমেন্টটা এখনো 30 বছর দেরি আছে। তার কারণ মানুষের, আপনি খেয়াল করে দেখবেন, তার যে গোল্ডেন টাইম, তার যে কাজের সময়টা, সেটা মূলত 25-30 বছরই থাকে। একটা পর্যায়ে টোয়েন্টিজের মাঝামাঝি পর্যন্ত আমাদের বাঙালি কনটেক্সটে পড়াশুনো এবং নিজেকে প্রফেশনালি ইকুইপড করা, তারপরে চাকরি পাওয়া, এবং মোটামুটি 55-60 গিয়ে, কারণ 60 যে রিটায়ারমেন্টের যে কনসেপ্টটা, সেটা কিন্তু পুরনো কনসেপ্ট, সরকারি কনসেপ্ট। আজকের দিনে কিন্তু তা নয়। আজকের দিনে কিন্তু অনেক আগে রিটায়ারমেন্ট নিতে হতে পারে, হয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে যে এখন আর সেই কনটেক্সট থাকবেই না। 2026-এ বসে আমি ভালো কল্পনা করতেই পারি না যে রিটায়ারমেন্টটা 58-60 গিয়ে হবে না। তার কারণ এখন নতুন করে যেসব ব্যাপারগুলো, সেগুলো সবই ইয়াং জেনারেশনের। আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন, আপনি ইনফরমেশন টেকনোলজি বলুন, ডেটা সেন্টারের জব বলুন, সেগুলো সব ইয়াং জেনারেশনের করার ব্যবসা, চাকরি। তো সেটা যত মানুষ সিনিয়র হয়ে যাবেন, তো তার ন্যাচারালি তার তখন রিটায়ারমেন্ট নেওয়ার একটা ব্যবস্থা আসবে। তো সেই রিটায়ারমেন্ট কর্পাসটাও তাকে কিন্তু ক্রিয়েট করতে হবে। তাকে 30 বছর বয়সেই আইদার তিনি নিজে করবেন বা কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেবেন যে আমার রিটায়ারমেন্টের সময় ঠিক কত টাকা আমার লাগতে পারে, তার আইডিয়া কিন্তু একটা ক্যালকুলেট করাই যায়। আপনি ইনফ্লেশন ক্যালকুলেট করলেই, রুল অফ 72 ক্যালকুলেট করলেই আপনি বুঝতে পারবেন যে আমরা যে টাকাটাকে খুব বড় বলে মনে করি 30 বছর বয়সে, আমি মনেই করতে পারি যে 1 কোটি টাকা ইজ এ ভেরি বিগ অ্যামাউন্ট, তা কিন্তু থাকবে না তখন। দাদা, আজ থেকে 15 বছর পর যদি আর্লি রিটায়ারমেন্ট কোনো মানুষ নিতে চায়, কত টাকা সেফ একটা চয়েস তার হওয়া উচিত বা হতে পারে বলে আপনি মনে করেন? সেটা একদমই নির্ভর করছে তার লাইফস্টাইল কীরকম, তার ডিপেন্ডেন্ট কতজন আছে, তার খরচা কীরকম, এইটা একটা মূলত ডিপেন্ড করছে। তো মোটামুটি যদি এইটাকে একটা ক্যালকুলেট করা যায়, ধরে নিন এখন কারোর হয়তো 50,000 টাকায় তার সংসারে চলে যায়, ঠিকঠাক চলে যায় মোটামুটিভাবে। তো 15 বছর পরে আপনি ধরুন আমাদের ইনফ্লেশন যে ফিগারটা, ইনফ্লেশনের এখনকার যে, আজকে অবশ্যই ইনফ্লেশনের ইয়েটা আজকের দিনে পাল্টে গেল। আমি যখন আসছিলাম তখনই সাংবাদিক সম্মেলন ছিল, বেসটা পাল্টে যাচ্ছে। তো ইনফ্লেশনের আমাদের সরকারি ফিগার যেটা কনজিউমার ইনফ্লেশন ইন্ডেক্স আসে, সেখানে কিন্তু আমার আপনার অনেক খরচার জিনিস তার মধ্যে ইনক্লুডেড নেই। যেমন ধরুন হসপিটাল খরচা, প্রাইভেট হসপিটালের খরচা। আমি কিছুদিন আগেই লোকসভায় একটা বক্তৃতা শুনছিলাম একজন এমপির, তিনি বললেন 9% রেটে ইনফ্লেশন হয় প্রাইভেট হসপিটাল, কোনো কন্ট্রোল নেই। আচ্ছা, প্রাইভেট এডুকেশন, কোনো কন্ট্রোল নেই। তো এইগুলো যদি আমাদের লাইফে আমরা যদি একটা অন অ্যান অ্যাভারেজ ধরি যে 6-7% ইনফ্লেশন তো কস্টিং আমার পড়েই যাচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তার মানে কিন্তু 10 বছর পরে গিয়ে আপনার এই সেম লাইফস্টাইল 1 লক্ষ টাকা আপনার ডাবল হয়ে যাবে, কিন্তু 1 লক্ষ টাকা খরচা লাগবে। এবং আজকের যে দুনিয়া, আপনি সেম লাইফস্টাইল রাখতেও পারবেন না, আপনাকে অ্যাসপিরেশনাল কিছু লাইফস্টাইল থাকবেই, এটাকে অস্বীকার করা যাবে না। হ্যাঁ, তো আপনাকে সেইটা ক্যালকুলেট করলে আপনাকে সেই সময় সেই টাকাটা 15 বছর পরে কোন টাকাটা হলে আপনার মোটামুটি চলে যাবে, সেই ক্যালকুলেট করে নেওয়াটা খুব কঠিন কিছু নয়। দাদা, ইনভেস্টমেন্ট শুরু যদি আমি কালকে করতে চাই, তাহলে কোন কোন পার্টে ইনভেস্ট করা উচিত বা কোন কোন জায়গায় নিজের অ্যাকাউন্টটা অন্তত ওপেন করা উচিত ইনভেস্টমেন্টের ক্ষেত্রে? ইনভেস্টমেন্টে আপনার প্রথমেই
আপনার একটা টার্ম ইন্স্যুরেন্স করে ফেলা উচিত। যেটা হচ্ছে আপনি রোজগার করছেন, তো আপনার ফ্যামিলিকে একটা ওই রকম একটা সিচুয়েশনের জন্য টার্ম ইন্স্যুরেন্স দিয়ে একটা কভার করে নিতে পারেন, কভারটা করে নিলেন। এরপরে ধরুন আপনি অবশ্যই, যেটা ভারতবর্ষের মানুষ এই মুহূর্তে যথেষ্টভাবে শুনছেন কথাগুলো, এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আপনার স্টার্ট করে নেওয়া উচিত অবিলম্বে, দেরি না করে। এবং সেটা আরও ভালো হবে যদি আপনি স্টেপ আপ এসআইপি করেন। আচ্ছা। হ্যাঁ, কারণ আপনার বয়সে, এই বয়সে না মানুষের রোজগার, যারা খুব উদ্যমী হন, উদ্যোগী হন, তাদের এই বয়সে কিন্তু রোজগার ইয়ার অন ইয়ার বাড়বে। সেটা চাকরিই হোক বা আপনার মতো এন্টারপ্রেনিয়ারই হোক, তো তার কিন্তু রোজগার এই বয়সেতে বাড়ে। তার কারণ তার এনার্জি চরম, নতুন নতুন জিনিস সে মাথা খাটাবে এবং সে রোজগার বাড়বে। তো ওই জন্যে সিপটাকে, এসআইপিটাকে কনস্ট্যান্ট ফিগার না রেখে, আমি ধরুন তর্কের খাতিরে বলছি, 10-10% একটা স্টেপ আপ এসআইপি করুন প্রতি বছর বাড়াতে প্রতি হবে। বছর 10% অটোমেটিক হয়ে যাবে। এমনভাবে আপনি ফিল আপ করবেন যেটা অটোমেটিক বেড়ে যাবে। আপনি এই বছরে ধরে নিন 10,000 টাকার এসআইপি করেছেন, নেক্সট ইয়ার 11,000 কাটবে, তারপরে বছর 10% বাড়বে। কি দেখা যায় যে যদি আপনি এটা 20 ইয়ার্সের যদি রাখেন, ধরুন আমরা কিন্তু 15-20 ইয়ার্সে কিন্তু আমরা অভ্যস্ত। আমরা মিউচুয়াল ফান্ড বা এসআইপির ক্ষেত্রে আমরা ক্লায়েন্টের হৃদয় অবধি ব্যাপারটাকে পৌঁছে দিতে পারিনি। তার কারণ হচ্ছে এখনও যেটা অনেক মাঝে মধ্যেই সার্ভে হয়, সেটা দেখা যায় যে প্রায় 15%-এর উপর এসআইপি 5 বছরেই বন্ধ হয়ে যাচ্ছে। তো তার অনেক কারণ আছে, অনেক বিহেভিয়ার কারণ আছে, সেগুলো আমাদেরকে কন্ট্রোল করতে হবে বা অ্যাওয়ারনেস করতে হবে। তো এই জন্যে, তো এই যে এসআইপিটা করলেন, একটা লম্বা সময়ের জন্য এসআইপি যদি করা যায়, আমরা কিন্তু, আমাদের বাবারাও কিন্তু পিপিএফ করেছেন 15 বছরের জন্য। তো 15-20 ইয়ার্স আমাদের কাছে কোনো নতুন ব্যাপার না। আমাদের দেশের বাইরে 50 বছরের ইনভেস্টমেন্টও হয়, 100 বছরের ইনভেস্টমেন্টও হয়, ঠিক আছে, আমাদের দেশের বাইরে। তারা এতটাই দূরদর্শী, তারা 50 ইয়ার্সের এসআইপি করেন। তো ওই জন্যে একটা 20 ইয়ার্সের ধরুন আপনি এসআইপি করলেন, স্টেপ আপ এসআইপি করলেন, এবং দেখবেন যে ম্যাচুরিটিটা, সেটা জেনারেল এসআইপির যে ম্যাচুরিটি, তার সঙ্গে ড্রামাটিক্যালি ডিফারেন্স হয়ে যাবে, ড্রামাটিক্যালি ফিগারটা বেড়ে যাবে। ইন্স্যুরেন্স, এসআইপি, আর অন্য কোনো অপশন আছে যদি ইনভেস্টমেন্ট আমি শুরু করতে চাই? হ্যাঁ, আরও অনেক অপশান আছে। এসআইপি করা গেল, ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স করা গেল, যদিও সেটা ইনভেস্টমেন্ট নয়, আমি বলবো মেডিক্লেম দিয়ে নিজেকে সেফ অ্যান্ড সিকিউর করে নেওয়া উচিত, ঠিক আছে। ওটা ইনভেস্টমেন্টের মধ্যে পড়ছে না, বাট এটা করতে লাগবে। কিন্তু এটাও ঘটনা যে আজকালকার দিনের মেডিক্লেমের প্রিমিয়াম অনেক বেড়ে গেছে। রিসেন্টলি জিএসটি 2.0-তে যেটা হয়েছিল, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স এবং মেডিক্লেমের জিএসটি কিন্তু 0 করে দেওয়া হয়েছে। এটা একটা সুবিধার জায়গা। তো ওইটাকে সিকিউর করে নেওয়া উচিত। বাবা মার বয়স যদি এখনও 60-এর কোটায় থাকে, 60 বা 50-এর কোটায় থাকে, তো তাদেরকেও মেডিক্লেমের আন্ডারে নিয়ে আসা উচিত। কারণ একটা বয়সের পরে, 70-এর মাঝামাঝি ক্রস করে গেলে, তখন কিন্তু তাদের আর মেডিক্লেমের আওতায় আনা যাবে না। এটা একটা প্র্যাকটিক্যাল ব্যাপার। তো এটা করে নেওয়া উচিত, তারপরে রেগুলার ইনভেস্টমেন্ট চালু করে দেওয়া উচিত। রেগুলার ইনভেস্টমেন্ট মানে আপনি কি শুধু মিউচুয়াল ফান্ডের কথাই ভাবতে বলছেন? মিউচুয়াল ফান্ড এমন একটা জায়গা যেখানে আপনি সব রকম অপরচুনিটিস পাবেন। এছাড়াও আপনি ইউলিপ, আজকাল অনেক ভালো ভালো ইউলিপ আছে, আমাদের এলআইসিরও ইউনিট লিঙ্কড প্ল্যান আছে, তো সেখানেও কিন্তু ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড, কিন্তু সেখানে এক্সপেন্স রেশিও মিউচুয়াল ফান্ডের থেকে একটু বেশি হয়ে যাবে, সামান্য বেশি হবে। তো ওই জন্য কিন্তু সেটাও কিন্তু ইনভেস্টমেন্টের একটা অপশন। এমএফের মধ্যে আপনার কাছে অনেক রকম অপশন আছে, আদারওয়াইজ নতুন রকমের অপশনও আজকাল অনেক এসে গেছে, এআইএফ, এসআইএফ, যদিও তাতে মিনিমাম ইনভেস্টমেন্টের অ্যামাউন্টগুলো একটু বড় বড়, সেগুলো এখনও রিটেলের জন্য খুব একটা ইয়ে নয়। দাদা, যারা 15,000 টাকা চাকরি করেন, তারা কি মিউচুয়াল ফান্ড করতে পারেন বা এসআইপি শুরু করতে পারেন? তাদের পরিকল্পনাটা কি রাখা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই করতে পারেন, এবং তাদের সবার আগে করা উচিত। আমি যত জায়গায় যাই বা আমি অ্যাওয়ারনেস, যেখানে অ্যাওয়ারনেস সেমিনার হয়, সেখানে সবসময় বলি যে তিনি অন্তত একটা 15,000 টাকার যার মাসে রোজগার, তা তিনি একটা 2,000 টাকার এসআইপি তো কষ্ট করে করতে পারবেন। ইনভেস্টমেন্ট করতে গেলে না আপনার প্রাথমিকভাবে পকেটে চাপ পড়বেই, সেটা যিনি খুব রিচ মানুষ তার হয়তো পড়বে না, কিন্তু মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা স্ট্রাগল করছেন নিজের রোজ দিন বেলা রাতের বেলাতে নিজের জীবন ধারণের জন্যে, এবং অধিকাংশ মানুষ সমাজে আপনি জানবেন তারা কিন্তু খুব অনেস্ট,
তো তাদের অন্য কোনো কিন্তু উপায় নেই, তাদের আর কিছু টাকা তাদের টাকা বানানোর আর কোনো রাস্তা নেই কিন্তু। তো সেই ইয়াং ছেলেটির সে 2,000 টাকা না পারুক 1,500 টাকার একটা এসআইপি পারবে। সে ধরে নেবে 13,500 টাকা তার মান্থলি ইনকাম, একটা 1,500 টাকার এসআইপি তিনি চালান না, 15 বছর চালান, দেখবেন তার কাছেও একটা এমন একটা ফিগার চলে আসবে যে ফিগারটার তার ম্যাচুরিটি হবে, সেটা তার অত্যন্ত কাজে লাগবে। এটা আমি আমার অফিসে বসে গত 29 বছরে বারবার ইয়াং জেনারেশনের মধ্যে দেখেছি যে তাদের টাকা কাজে লেগেছে এবং তারা তার জন্যে খুব উপকৃতও হয়েছে। কারণ আপনি সমস্যায় পড়লে আপনাকে অর্থ দিয়ে সাহায্য করার মতো কিন্তু কেউ থাকবে না। ওই জন্যে ইনভেস্টমেন্ট প্ল্যানিং আপনার কিন্তু খুব জরুরি জিনিস। ইয়ং জেনারেশন এমন 3টে কোন ভুল করে ইনভেস্টমেন্ট না করে, যেগুলো করা উচিত নয় বলে আজকের দিনে আপনার মনে হয়? ভুল বলবো না, ভুলটা আমি বলতেই চাই না, কিন্তু সারা পৃথিবীতে ইয়াং জেনারেশনের যেটা, এবং তাদের জন্যই কিন্তু ইকোনমি চলছে, তারা খুব অ্যাসপিরেশনাল হয়। ইয়াং জেনারেশনে তাদের কনফিডেন্স খুব হাই হয় না, কম বয়সে আত্মবিশ্বাসটা দারুণ থাকে। তো এইবার তাদের রোজগারে যেটা হয়, তারা এক্সপেন্সেস প্রচুর করেন। এটাকে আমি ভুল বলতে রাজি নেই, সারা পৃথিবীরই এটা একটা টেন্ডেন্সি আর কি, যে তার যদি 1 লক্ষ টাকা মান্থলি রোজগার হয়, তো সে এত বেশি অ্যাসপিরেশনাল। এবং আজকের দিনের যে ভারতবর্ষের যে ইকোনমিক্যাল গ্রোথ হচ্ছে, সেটা কিন্তু এই বিরাট ইয়াং জেনারেশনের তাদের অ্যাসপিরেশনাল হওয়ার জন্যই হচ্ছে, ঠিক আছে? তো তারা কিন্তু একটু স্টেবল হলেই তারা গাড়ি কিনবে, তো একটু স্টেবল হলেই তারা ফ্ল্যাটের জন্য ইএমআই স্টার্ট করে দেবে, লোন নিয়ে নেবে সাহস করে, ঠিক আছে? তো তারা আইফোন, ইন্ডিয়াতে এখন আপনি দেখবেন ইন্ডিয়াতে বহু মানুষের কাছে দেখবেন আইফোন হাতে ঘোরাঘুরি করছে। তো এই যে অ্যাসপিরেশনাল সোসাইটি, কিন্তু তাদের এটাকে আমি বলবো যে তারা সমস্ত খরচাটাই করুক, কিন্তু তাদের কিন্তু ওই যে বেসিক রুল, ওই বেসিক রুলে তাদের ব্যাক করতে হবে। কিন্তু যে বেসিক রুল যেটা হচ্ছে যে তোমার যদি 100 টাকা মান্থলি রোজগার হয়, তুমি 30 টাকা কিন্তু প্রথমেই সরিয়ে রাখতে হবে। মানে যেটাকে একটা বিদেশে এটা এই থিওরিটা খুবই মানে পুশ করা হয়, বাধ্য করা হয়। সেটা হচ্ছে যে আমাদের সাধারণভাবে আমাদের কি ধারণা যে ইনকাম মাইনাস এক্সপেন্সেস ইজ ইকুয়াল টু সেভিংস। এইটাকে বেসিকভাবে চেঞ্জ করতে হবে, নইলে কোনো উপায় নেই। ইনকাম মাইনাস সেভিংস ইজ ইকুয়াল টু এক্সপেন্সেস। এবং এটা কিন্তু আমি বলছি না, এটা পৃথিবীর সব থেকে বড় ইনভেস্টার স্যার ওয়ারেন বাফের বক্তব্য। আমাদের দেশেও প্রায় 73-74 গড় আয়ু হয়ে যাচ্ছে, খুব ক্যাটাস্ট্রফিক কিছু না হলে এটা হয়ে যাচ্ছে। তো তাকে এটাও প্ল্যান করতে হবে যে তার আজকে ধরুন আজকের দিনে অনেক সেক্টর এমন আছে যেগুলোকে একদম মানে ব্লুমিং সেক্টর, কিন্তু সেখানে কিন্তু অনেক সময়তেই চাকরি যাওয়ার নিউজ আপনি কিন্তু টিভিতে দেখতে পাবেন। এই কদিন আগেই দেখছিলেন না যে অল ওভার ওয়ার্ল্ডে অ্যামাজন 15,000 লে অফ করবে। তো এরা লে অফও করবে, আবার হয়তো পরের বছর আবার ইন্টারভিউও নেবে, আবার চাকরিতেও নেবে। তো তার কিন্তু ওই ব্যাড ডেজের জন্যে রেডি থাকতে হবে। এবং এইটা আপনাদের মতো পপুলার যারা জার্নালিস্ট, আপনাদের মাধ্যমেই মানুষের কানে পৌঁছানোটা দরকার, তখন আপনাদের কথা মানুষ শোনে। হ্যাঁ, তো ওই জন্যেই যে তার আজকে দারুণ কেরিয়ারটা আছে, এই কেরিয়ারটা কিন্তু আগামী 6 মাস 9 মাসের জন্যে তাকে বিপদে ফেলে দিতে পারে। কোভিডের সময় অনেক সেক্টরই এটা হয়েছিল, আমার জানাশোনা আছে, আমার ক্লায়েন্টরা আছেন, হোটেল সেক্টর, এরকম অনেক সেক্টর ছিল যারা দারুণ চাকরি করতো, কিন্তু তাদের ওই 1 বছর 1.5 বছর কিন্তু চাকরি ছিল না। হ্যাঁ, তাদেরকে কোম্পানি থেকে বলেই দেওয়া হয়েছিল তুমি কোম্পানিতে রইলে স্যালারি দেওয়ার ক্ষমতা নেই। তো তাকে সেই দিনের জন্য প্রিপেয়ার থাকাটা উচিত। এই এমার্জেন্সি পিরিয়ডটা কিভাবে মোকাবিলা করা উচিত, এবং এই এমার্জেন্সি পিরিয়ড আসতে পারে এইটা ভেবে কি পদক্ষেপ নেওয়া উচিত আজকের দিনে দাঁড়িয়ে? অবশ্যই খুব সহজ রুল আছে। আমরা যেটা আমাদের ইনভেস্টরদের বলি যে আগামী 9 মাস থেকে 12 মাস, খুব যদি বেশি হয়, তার আপনার যা মান্থলি ইনকাম, সেটা একটা আপনি এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করে রাখুন। আমি তাকে কোথায় এমার্জেন্সি ফান্ড রাখতে বলি? লিকুইড প্লাস ক্যাটাগরির ফান্ডে, আল্ট্রা শর্ট টার্ম ফান্ডে, যেখানে রিস্ক অলমোস্ট নেই বললেই চলে, রিটার্নও কম, আপনি 5.5-6% রিটার্ন পাবেন, কিন্তু যখন তখন টাকা তুলতে পারেন। তো আমরা তাদেরকে আমাদের কমিউনিটি তাদেরকে এটাও বলা হয় যে আপনারা এই এমার্জেন্সি ফান্ডটা ক্রিয়েট করে রাখুন 9 মাস থেকে 12 মাসের জন্য, যে এইটা হচ্ছে বিপদে পড়লে আমি এখান থেকে টাকা তুলব।
দাদা, সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন যে এফডি করবে নাকি মিউচুয়াল ফান্ড, এই এফডি ভালো লাভজনক নাকি মিউচুয়াল ফান্ড লং টার্মে বেশি লাভজনক? এইটা হচ্ছে তার রিস্ক অ্যাপিটাইটের উপর। ইনভেস্টমেন্ট হিসেবে এফডি বিরাট লাভজনক কখনোই নয়, একদমই নয়। কিন্তু আমি ইনভেস্টমেন্ট এমন একটা জিনিস, এইটা অবশ্যই ইনভেস্টার টু ইনভেস্টার এটা ভ্যারি করে যাবে। তার রিস্ক অ্যাপিটাইট কতটা আছে, তিনি কতটা খোলা মনে সবকটা ইনভেস্টমেন্টকে দেখতে চাইছেন, তো সেইটা তবেই তাকে ডিসিশনটা নিতে হবে। এফডি দেখুন, এফডিতে আপনি তো অন অ্যান অ্যাভারেজ 6.5-7 রিটার্ন হবে, সেটা ট্যাক্সেবল রিটার্ন হবে। আপনি টাকা না তুললেও এভরি ইয়ার তার ট্যাক্স ক্যালকুলেশন করে আপনাকে সেটাকে আলাদা করে করতে হবে। মিউচুয়াল ফান্ডে সুবিধা যেটা এখন, সেটা হচ্ছে আপনি যখন রিডেমশন করবেন তখন আপনাকে লং টার্ম ক্যাপিটাল গেইন পে করতে হবে। যতদিন আপনি টাকাটা হোল্ড করছেন তার উপর আপনাকে কিন্তু কোনো ট্যাক্স পে করতে হচ্ছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে রিটার্ন অবশ্যই অনেকটাই বেশি হবে মিউচুয়াল ফান্ডে, অনেকটাই বেশি হবে। তার কারণ এখানে আপনি এবার কোন ফান্ডে করবেন, অনেক রকম ফান্ড আছে। আপনি ইকুইটি ফান্ড আছে, লার্জ ক্যাপ ফান্ড আছে, লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড আছে, আপনি একটু কনজারভেটিভ হয়ে গেলেন অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড আছে, আরও কনজারভেটিভ হতে চান ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড আছে, অনেক রকমের ফান্ড আছে। তো তিনি সেইখানে ইনভেস্টমেন্ট করতে থাকলেন, তো ওই জন্যে তার অনেক রকমের অপশান আছে এখানে। তিনি কনজারভেটিভ হবেন সেই ধরনেরও ফান্ড আছে, কিন্তু পুরোটাই কনজারভেটিভ হয়ে গেলে তার কিন্তু ফান্ড গ্রোথ হবে না। রিটায়ারমেন্টের পর অনেকে যে রিটায়ারমেন্ট টাকাটা পান এফডিতে রেখে দেন, মাসে একটা সুদের টাকায় সংসার চলে বা কিছু ওষুধের বিল তিনি মেটান, এক্ষেত্রে কি করা উচিত বলে আপনার মনে হয়? যে রিটায়ারমেন্টের পর যে টাকাটা পাওয়া যায় সেটার ইউটিলাইজেশন কিভাবে করা যায়? এইটা একটা খুব ভ্যালিড কোশ্চেন করেছেন, এটা মানে খুবই ভ্যালিড কোশ্চেন, এবং আজকের দিনের এটা খুব পার্টিনেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে যে রিটায়ারমেন্টে কিন্তু রিটায়ারমেন্ট শুধুই আপনি এফডিতে টাকা রাখলে একটা সময় পরে কিন্তু আপনাকে আফসোস করতে হয়। হ্যাঁ, মানে এটা কিন্তু ঠিকঠাক প্ল্যান হলো না যে রিটায়ারমেন্টের পুরো কর্পাসটাই পেলাম, পুরো কর্পাসটাই আমি সিনিয়র সিটিজেন স্কিমে তো রাখতে পারবেন না, একটা লিমিট আছে, সেই লিমিটটুকু রাখতে পারলেন, বাকিটুকু ব্যাংকে রাখলাম সিকিওর থাকার জন্য। এক হচ্ছে ব্যাংক নামেই আপনি সিকিওরড, তাও কিন্তু নয় না। সরকারি ব্যাংক, হ্যাঁ ঠিক আছে, সরকার অবশ্যই দায়িত্ব নেবেন, কিন্তু আজকাল কিন্তু আমাদের বাড়ির কাছে এমন অনেক ব্যাংকই আমরা টাকা রাখি যেগুলো সরকারি নয় কিন্তু। এবং ব্যাংক কিন্তু এখন খুব গত বছর অবধিও ডিসকাশন চলছিল যে তারা ডিপোজিটের উপর 5 লক্ষ টাকা অবধি ইন্স্যুরেন্স করেছে, মানে প্রচুর ডিপোজিট থাকলে তার দায়িত্ব ব্যাংক আগামী দিনে নাও নিতে পারে। আজ অবধি ভারতবর্ষে এটা হয়নি ব্যাংক জাতীয়করণের পর থেকে। কিন্তু আমার কথা হচ্ছে যে এখন অনেক রিটায়ার্ড ইনভেস্টর কিন্তু এমন মিউচুয়াল ফান্ডে রাখেন, এবং SWP বলে একটা পদ্ধতি আছে, সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। এখানে অনেক ইনভেস্টারকে কিন্তু তা সারা ভারতবর্ষে, আজকে ধরুন ভারতবর্ষে মিউচুয়াল ফান্ডের 81 লাখ কোটি টাকা এই মুহূর্তে কর্পাস, সেটা কিন্তু এমনি নয়। এক হচ্ছে যে ইন্ডিয়ার খুব স্ট্রিনজেন্ট আছে ল, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, কোনো স্ক্যাম তারা জেনারেলি হতে দেয় না, কিন্তু সেবি অ্যাক্টিভ হওয়ার পর থেকে বড় কোনো স্ক্যাম কিন্তু নজরেই পড়েনি। এবার সেখানে এমন অনেক ফান্ড আছে যেখানে একদম বিরাট রিস্ক ক্লায়েন্টকে নিতে হচ্ছে না। যেমন ধরুন আমি এক্সাম্পল হিসাবে বলছি, আমার মোবাইলে কিছু এক্সাম্পলও আছে, মোবাইলে আমি আপনাকে দেখানো যাবে কিনা জানি না, দেখানো যেত। সেটা হচ্ছে ধরুন আজকের দিনে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড আমরা প্রায় 2-3 বছর আগে থেকে আমাদের রিটায়ার্ড ক্লায়েন্টদের ইনভেস্ট করাচ্ছি, এবং তাকে যে আপনার রিটায়ারমেন্ট কর্পাসের একটা অংশ দিন না, এখানে করুন। এইবার ধরুন তিনি 10 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন, তাকে আমরা ধরে নিন 8.5% হারে SWP দিচ্ছি। আমরা তাকে বলেই দিচ্ছি স্যার এটা কিন্তু ইন্টারেস্ট নয়, সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। আপনি আপনারই ফান্ড থেকে SWP করে নিচ্ছেন। প্রেফারেবলি ভালো হয় যদি 6 মাস 1 বছর পর থেকে নিতে পারেন। অনেকেই নেন সেটা, যে ঠিক আছে আমি 1 বছর পর, অনেকে সেটা নেন না, কিছুদিন পর থেকেই নিন না, অসুবিধা নেই। এবার ওই SWP করে তার কাছে যে টাকা আসে, দেখা যায় 10 লাখে, আমি ম্যান টু ম্যান ভ্যারি করে আমি বলছি 10 লাখে ধরুন 7,000 টাকা করে আসছে। প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাকে আমরা কয়েকশো দেখাতে পারি যে 2016 সালে আমার যে ক্লায়েন্ট 10 লক্ষ টাকার একটা কোনো এই ধরনেরই ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ড,
আমি এত বড় নাম একটা উচ্চারণ করছি, এগুলোই হচ্ছে কিন্তু মানে রিটায়ার্ড ক্লায়েন্টদের জন্য, যেখানে ইকুইটির এক্সপোজার কখনোই কিন্তু 40-45%-এর উপর যাবে না। শেয়ারে কিন্তু 40-45%-এর উপর কিন্তু ফান্ড ম্যানেজার ইনভেস্টমেন্ট করবেনই না। এবং তাও তার মধ্যে বেশিরভাগটাই লার্জ বা খুব বেশি হলে অল্প কিছু মিড ক্যাপ রাখেন তারা। এবার সেখান থেকে আমি দেখাতে পারি আপনাকে এক্সাম্পল, যে 10 লক্ষ টাকা 2016 সালে রেখেছেন, 7,000 টাকা করে প্রতি মাসে পাচ্ছেন। আজকের ভ্যালুয়েশন কিন্তু সেই 10 লাখের থেকে বেশ খানিকটা বেশি। এই যে বেশ খানিকটা বেশি পেলেন, এইটা কিন্তু তার অনেক কাজে লাগে। আজকের দিনে যেভাবে, আমি বারবার যেটা রিপিট করছি, যেভাবে সব জিনিসের খরচা আপনার কন্ট্রোলে কিন্তু নেই। হ্যাঁ, ধরুন অনেক কিছুর খরচা আগেকার দিনে, ধরুন একটু আগেই আপনার সঙ্গে যেটা আলোচনা হচ্ছিল, ধরুন আগেকার দিনে বিয়ে হতো কিছুদিন আগেও, মানে একটা বিয়ে বাড়ি ভাড়া করা হতো, তার একটা লিমিটেড একটা ছিল, মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতেন, সিঁড়িতে গুতোগুতি হতো। এবার সেখানে কিন্তু এখন কনসেপ্টটা পুরো পাল্টে যাচ্ছে। আপনাকে একটা বড় গার্ডেন ভাড়া করতে হবে, সেটাকে সেইভাবে মোটামুটি সাজাতে হবে সাধ্য মতো। তো কস্টিংটা কিন্তু বেড়ে গেছে। তো কষ্টে এবার সেই প্ল্যানটা কি তার ফ্যামিলির পক্ষে, মধ্যবিত্ত বাঙালির সেই ফ্যামিলির পক্ষে করা ছিল না। তো এই যে আপনার 10 বছর ধরেও আপনার এসডব্লিউপি একটা সার্টেন পার্সেন্টেজ আপনি নিয়েছেন, তারপরেও অরিজিনাল টাকার উপরে ধরেন একটা 10%, 15%, 20% গ্রোথ। তো এইটাই তো আপনাকে ইনফ্লেশন বিট করতে সাহায্য করছে। আচ্ছা, মূল্য বৃদ্ধিকে বিট করতে সাহায্য করছে। তো ওই জন্যে আপনি যদি কিছুটা অন্তত ফান্ড এইখানে রাখেন, তাহলে এবার হ্যাঁ, আপনাকে আইদার নিজে সেইভাবে স্টাডি করতে হবে অথবা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। বিরাট বড় রিস্ক আপনার জন্য নেওয়া যাবে না। তো এই মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড, এই ফান্ডগুলো কিন্তু বিরাট কিছু রিস্ক নেয় না। জাস্ট আমি এক্সাম্পল হিসেবে বলছি, আপনি ধরুন একটা ভালো কোম্পানির মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে আপনার রিস্কটাকে মিনিমাইজ করার জন্যে 4টে অ্যাসেট ক্লাসে টাকাটা ভাগ করে রাখা হয়। ইকুইটি থাকবে, গভর্নমেন্ট বন্ড থাকবে, গোল্ড অ্যান্ড সিলভার এই ধরনের প্রেসাস মেটেরিয়ালে ইনভেস্টমেন্ট থাকবে, এবং বাকিটুকুতে আরবিট্রাজ থাকবে। তো 4টে অ্যাসেট ক্লাসে ভাগ করে দেওয়া হলো, যাতে একটা অ্যাসেট ক্লাস কোনো সময় যদি ক্র্যাশ হয়ে যায়, যাতে ওই ফান্ডের ওপর খুব মিনিমাম এফেক্টটা আসে। অনেক বয়স্ক মানুষরা এখনই প্রশ্ন তোলেন যে এফডি অনেক সেফ, মিউচুয়াল ফান্ড কি অতটাই সেফ? মানে টাকা কি লোকসান, বলছি না, টাকা কি গায়েব হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? মিউচুয়াল ফান্ডে এমনভাবে ভারতবর্ষে আইন করা আছে, টাকা গায়েব হওয়ার কোনো রকম কোনো চান্স নেই। আমি মিউচুয়াল ফান্ড মার্কেটে প্রায় 29 ইয়ার্স ধরে আছি, 29 ইয়ার্স। হ্যাঁ, আমি আমার 22 বছর বয়স থেকে এই কাজটাই করছি। তো টাকা গায়েব হওয়া আমি কোনোদিন দেখিনি। আজ থেকে বহু বছর আগে US 64 একটা স্ক্যাম হয়েছিল, কিন্তু সেটা গভর্নমেন্ট কোনো রকমে ম্যানেজ করেছিল। ঠিক আছে, একটা স্ক্যাম হয়েছিল US 64-এ, কিন্তু সেটা সরকার কিন্তু কোনো লোককে বন্ড দিয়ে অমুক করে ইন্টারেস্ট দিয়ে ম্যানেজ করেছিলেন। এখানে কোম্পানি চেঞ্জ হতে পারে। ধরুন অনেক বিদেশি কোম্পানি এসেছে যারা ইন্ডিয়াতে আর বিজনেস করতে ইন্টারেস্টেড হয়নি, তারা পুরো ফান্ডটাকে, বিজনেসটাকে অন্য কোনো বড় ফান্ড হাউসকে সেল আউট করে দিয়ে চলে গেছে, কিন্তু ইনভেস্টরের কোনো রকম গায়ে লাগেনি ব্যাপারটা। ঠিক আছে, মানে পিছনে ফান্ড বলে লেখা আছে বলে আজকাল তো এমপি অনেক রকম অ্যাডভার্টাইজমেন্ট দেয়, যেটা আজ থেকে 10-15 বছর আগে ছিল না। তখন অ্যাওয়ারনেস ক্রিয়েট করাটা একটা বিরাট মুশকিলের ব্যাপার ছিল। এখানে ওইটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনার ফান্ডের ভ্যালুয়েশন 14 লাখ, সেইটা কালকে একটা কিছু ঘটলো, আপনার ফান্ডের, আপনি তো রোজ দাম দেখতে পাচ্ছেন, ন্যাপ ভ্যালু রোজ দেখতে পাচ্ছেন, আজকাল প্রত্যেকের হাতে অ্যাপ হয়ে গেছে। তো আপনি সকালে উঠেই অ্যাপটা দেখে নিলেন, আপনি দেখলেন আজকের ভ্যালুয়েশনটা 20,000 কমে গেছে। ইট ক্যান হ্যাপেন। ঠিক আছে, আপনি যদি ভালো ফান্ড চয়েস করে ইনভেস্ট করে থাকেন, যদি ভালো ফান্ড ম্যানেজার চয়েস করে ইনভেস্ট করে থাকেন, আর ভালো ফান্ড হাউস যদি চয়েস করে ইনভেস্টমেন্ট করে থাকেন, তাহলে আপনার ঘাবড়ানোর কোনো জায়গা নেই। বয়স্ক লোকেরা মিউচুয়াল ফান্ড শুনলে তাহলে আতঙ্কগ্রস্ত হবে না বলছেন? হ্যাঁ, তার কারণ তাদের কিছু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স তাদেরকে হন্ট করে। ঠিক আছে, তাদের ওই 90-এর দশকের কিছু এক্সপিরিয়েন্স, 90-এর শুরুর দিকের কিছু এক্সপিরিয়েন্স তাদেরকে হন্ট করে। মানে তারা ওই মানে কোনো মিউচুয়াল ফান্ডের হুস করে দাম বেড়ে যাওয়া দেখেছেন। মানে তখন মিউচুয়াল ফান্ড ছিল মার্কেটে লিস্টেড, এবং মার্কেটও এত কন্ট্রোল ছিল না। আমাদের দেশে সেবি যেভাবে মার্কেটকে কন্ট্রোল
সাধ্যমতো কন্ট্রোল করে রাখে। অনেক উন্নত দেশেও এত কন্ট্রোল নয়। তো ওই জন্যে তাদের কিছু পাস্ট এক্সপিরিয়েন্স হন্ট করেছে, বা অনেক ক্ষেত্রে তারা নির্ভরযোগ্য বিশেষজ্ঞ পান না, ফলে তাদের কনফিডেন্স বিল্ড আপ হয়নি। তো তারা আর ওই দিনের ঝুঁকির দিকে, একটু সামান্যতম ঝুঁকির দিকেও যেতে চাননি। কিন্তু আমি জানি তারা এই ঝুঁকি এড়াতে গিয়ে তারা অন্য অনেক বড় ঝুঁকির দিকে চলে যান। ঠিক আছে, আমি সেটা বলতে চাইছি না, এমন অনেক সংস্থায় তারা টাকা রেখে ফেলেন যেখানে ইন্টারেস্ট রেটটা বেশি বলে দেওয়া হচ্ছে, এবং তারা এসে কাকিমা মাসিমা বলে টাকাটা একটা সার্টেন তারা ইনভেস্ট করে ফেললেন। ঠিক আছে, আপনি দেখুন না যে 2008, 9, 10, 11-তে বাংলায় যে চিট ফান্ড স্ক্যামগুলো হয়েছিল, সেখানে কারা টাকা রেখেছিলেন? সাধারণ মানুষই টাকা রেখেছিলেন। আমি অনেক এডুকেটেড মানুষকে টাকা রাখতে দেখেছি, এবং তাদেরকে প্রাণপণ আমি বারণ করেছি। যখন স্ক্যামটা আনার্থ হয়নি, যখন এই সব ধরপাকড় সব কিছুই হয়নি, তখন তাদেরকে আমি বারণ করি। তারা তখন একটাই বলেছেন, কারণ আমি তো মাসে টাকা পাচ্ছি, ওরা তো সেবি লাইসেন্সড। কিন্তু না, প্রচুর আইনের ফাঁক ছিল, এবং ওটা প্র্যাকটিক্যাল ছিল না। ওই রিটার্নটা দেওয়া প্র্যাকটিক্যাল ছিল না, 2.5 বছরে ডবল দেওয়া ইম্পসিবল ব্যাপার। ঠিক আছে, তো এগুলো পসিবল ছিল না। মানুষ এটা, তাদেরকেও কিছু কমন সেন্স কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আপনি দেখবেন, এখন আমি কারেন্ট একটা ঘটনা বলছি, যে দেখবেন আপনি মোবাইলে ইউটিউবে যদি বেশি সার্চ করেন, দেখবেন প্রায় ডিপ ফেক ভিডিও দিয়ে ক্রিয়েট করা হয়েছে যে ভারতের অর্থমন্ত্রী নারায়ণ মূর্তি তারা একটা স্কিম বলছেন, আপনি 21,000 টাকা ইনভেস্ট করুন, আপনি 21 লাখ টাকা পাবেন। এরকম ডিপ ফেক ভিডিও ইউটিউবে প্রায় আসে, এবং এখন এআই এতটা মডার্ন হয়ে গেছে ওই দিকে অন্তত, যে আপনার গলার আওয়াজ ফাওয়াজ সব মিলিয়ে দিচ্ছে। তো এইবার যদি ভুল করেও ওই লিঙ্কে ক্লিক করেন, তাহলে কি হবে বলা মুশকিল। এবার যারা আমাদের কাছে অ্যাডভাইস নেন, আমাদের যারা পুরনো ক্লায়েন্ট, তারা ওই লিঙ্কটা আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেন, যে সেটা কি সত্যি। তখন আমি উল্টো দিকে তাদেরকে কোশ্চেন করি, স্যার এটা কি সত্যি হওয়া সম্ভব, পসিবল? আপনি সংসদে দাঁড়িয়ে ভারতবর্ষের অর্থমন্ত্রী এইরকম একটা স্কিম বলতে পারেন, আপনার প্র্যাকটিক্যালি কি মনে হচ্ছে? না, মনে হয় না এটা সত্যি। হ্যাঁ, তাহলে ইগনোর করুন, জাস্ট ইগনোর করুন, এগুলোকে পাত্তা দেওয়াই চলবে না। বর্তমান সময়ে সাধারণ মানুষ জর্জরিত ডিজিটাল অ্যারেস্ট এই টার্মটাকে নিয়ে, কোথাও গিয়ে ডিজিটাল অ্যারেস্ট এটা এই পার্টিকুলার বিষয়টাকে অ্যাভয়েড কিভাবে করা যায় বলে আপনার মনে হয়? পুরোপুরি অ্যাভয়েড করতে হবে। সেটা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট নিয়ে দেশের প্রাইম মিনিস্টার অব্দি ভিডিও করেছিলেন যে ডিজিটাল অ্যারেস্ট বলে ভারতবর্ষে কিছু হয় না। হ্যাঁ, কেউ এই ফাঁদে পা দেবেন না। আমার যেটা মতে বলে সেটা হচ্ছে, আননোন লোকের ভিডিও কল বয়স্ক মানুষ অ্যাকসেপ্টই করবেন না, যেটা আমার মনে হয়। আননোন লোকের, আপনার ছেলের ভিডিও কল অ্যাকসেপ্ট করুন না, ওয়াইফের ভিডিও কল, ছেলের বউয়ের ভিডিও কল অ্যাকসেপ্ট করুন। আননোন লোকের ভিডিও কল অ্যাকসেপ্টই করবেন না, প্রশ্নই নেই। এবং দেখবেন ওরা টার্গেট করে ওই রকম দেখেই, যে আপনার ব্যাংকে দেখে নেয়। আপনি দেখবেন তো যে আপনার ব্যাংকে 75,000 টাকা আছে, আপনার কাছে কটা এরকম ডিপফেক কল আসছে, বা কটা এরকম স্ক্যামস্টারের কল আসছে। তার সবই তো রাজ্যের বাইরে থেকে বা বিভিন্ন জায়গা থেকে, দেশের বাইরে থেকেও তারা কল করছে। কলগুলো কিন্তু আসে না। আপনার সেভিংস ব্যাংকে আপনি প্রচুর টাকা রেখেছেন, তখনই ওই কলগুলো আসবে। প্রথম কথা, আমার যেটা মনে হয়, আপনি আননোন লোকের ভিডিও কল কোনো মতেই অ্যাকসেপ্ট করবেন না। আননোন জায়গা থেকে পাঠানো লিঙ্ক কোনো মতেই বুড়ো আঙুলের চাপ দেবেন না, একদমই না। লিঙ্কে চাপ দেবো না, তাতে কি হবে? আমার খুব বেশি হলে ব্যাংকে 15 days জমা হবে না, কোনো অসুবিধা নেই। আপনাকে আননোন নাম্বার থেকে কেউ কল করলেন, ব্যাংক ম্যানেজার বলছি, রেসপন্সই করবেন না। যদি সম্ভব হয় বলবেন আমি ব্যাংকে গিয়ে দেখা করছি, কিন্তু টেলিফোনিক্যালি আমি আপনাকে কোনো রকম আমার কার্ড নাম্বার, আবার কার্ড নাম্বারের পরে পিছনের ওই নাম্বারটা নিয়ে আমার আপনার ডেবিট কার্ডটা ব্লক হয়ে যাচ্ছে, নো, আই উইল নট গিভ, কোনো মতেই দেওয়া যাবে না। দরকার হলে এটা বয়স্ক মানুষের ক্ষেত্রে অসুবিধা, তাদের টেবিলে লিখে রাখতে হবে। তাদের কাছে আরও অনেক নতুন পদ্ধতি আছে, আমি সেগুলো তো সব জানি না। যেমন আমি রিসেন্টলি একটা জায়গায় দেখছিলাম যে এখন মানে আননোন লোকের আপনি একটা কল, হোয়াটসঅ্যাপ কল নিলেন বা ভিডিও কল নিলেন, সে একটা আননোন লোককে ওই কলে মার্জ করাচ্ছে। খবরদার না, একদমই না, করা যাবে না। বিকজ তার কারণ আমরা আজ অব্দি জানি যে ওটিপি আসে SMS এর মাধ্যমে, কিছু কিছু ওটিপি কিন্তু হোয়াটসঅ্যাপেও আসে। এখন নাকি লেটেস্ট হচ্ছে ওটিপি কলেতেও আসে। মানে ওরা আপনার মোবাইল ডিভাইসটাকে হ্যাক করে নিয়ে আপনাকে ওই কলের মধ্যে ওটিপি নিয়ে নেবে, তো সেখানে ফেঁসে যেতে পারেন। তো তাদেরকে কিছুদিন আগেও চলছিল
দেখবেন আপনার ইলেকট্রিসিটি 2 ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। আমার মনে হয় প্রত্যেকের এটা খেয়াল রাখতে হবে যে ঠিক আছে বন্ধ হোক, এই টেলিফোনটাকে আমি রেসপন্স করবো না। আপনার জানা যে ইলেকট্রিশিয়ান আছে বা জানাশোনা যদি কেউ থাকে, পাড়ায় কোনো ছেলে থাকে, তাকে জিজ্ঞাসা করুন না যে হ্যাঁ রে, আমি তো প্রতি মাসে পয়সা জমা দিয়েছি, রাত্রেবেলা ইলেকট্রিসিটি কাট হয়ে যাবে, এটা কি ঠিক? দেখুন না কোনো হেল্প পান কিনা। কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে কথা বলা যাবে না। এসআইপি শুরু করার বয়সের কি নিম্ন সীমা আছে? কিচ্ছু নেই। কবে থেকে এসআইপি শুরু করতে পারে একজন সাধারণ মানুষ? না, এসআইপি তো মানে মাইনরের নামেও শুরু করা যায়। আচ্ছা, এসআইপি মাইনরের নামেও শুরু করা যায়, এসআইপি 500 টাকা দিয়েও শুরু করা যায়। কেন এসআইপিটা ইম্পর্টেন্ট? মানে এসআইপি ঠিক কিভাবে কাজ করে আমাদের টাকাটা বাড়ানোর জন্য? এসআইপির ইম্পর্টেন্সের প্রথম পয়েন্টটা হচ্ছে যে আপনার মান্থলি সেভিংস হয়ে গেল, ঠিক আছে? আপনার একটা সময় যদি আপনি স্টার্ট করে দেন, তো তাহলে না একটা সময় খেয়ালের বাইরে চলে গেল যে প্রতি মাসে আমার 5,000 টাকা কি 10,000 টাকা কেটে বেরিয়ে যাবে। মানুষ জেনারেলি ওইটাকে ভুলে গেল, তাই তিনি তার এক্সপেন্সেসটা ওই টাকাটাকে বাদ দিয়ে এবার অটোমেটিক আপনার ব্রেন ওই রকমই প্ল্যান করা শুরু করে দেবে। এটা প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে মিউচুয়াল ফান্ড হচ্ছে নাম্বার অফ ইউনিটের খেলা। এইটা যেটা আমরা কলকাতায় আমরা বাঙালি ইনভেস্টাররা এইটা একটুখানি আমরা বুঝিয়ে উঠতে পারিনি। মিউচুয়াল ফান্ড হচ্ছে নাম্বার অফ ইউনিটের খেলা। আপনার যত নাম্বার অফ ইউনিট আপনার ফোলিওতে অ্যাড হবে, তত আগামী দিনে রিটার্নটা আপনি চোখে দেখতে পাবেন। তো এসআইপিতে কি হচ্ছে, এভরি মান্থ আপনি ইউনিট কিনছেন, এই মাসে মার্কেটটা হাই আছে, আপনি ইউনিট একটু কম পালেন, পরের মাসে মার্কেটটা একটু ক্র্যাশ করলো, আপনি ইউনিট বেশি পেলেন, তারপরের মাসে মার্কেটটা আরেকটু ক্র্যাশ করলো, আপনি ইউনিট আরও বেশি পেলেন, তারপরের মাসে মার্কেটটা আরেকটু পড়ে গেল, আপনি আরও বেশি ইউনিট পেলেন। ওই জন্যে আমরা বলি যে যখন ইকুইটি মার্কেটকে সবাই তো রোজ মানে যারা একটু ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট করেন তারা মার্কেট পড়ে গেলে বড্ড ভয় পেয়ে যান। ওটা একদমই তা নয়, ওটা হচ্ছে আপনার অপরচুনিটি। তার কারণ ইন্ডিয়া হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি অ্যামং দ্য লিডিং ইকোনমিজ ইন্ডিয়া মানে ওয়ার্ল্ডে, এবং মোটামুটিভাবে আগামী 15-20 বছর সেটাই থাকার কথা। বড় ইকোনমিদের মধ্যে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। ওই জন্যে আপনার মার্কেট পড়তে পড়তে একদম ধসে যাওয়া, খুব ক্যাটাস্ট্রফিক কিছু হলো, খুব ভয়ঙ্কর কিছু ঘটলো, তখন তো আপনার সব অ্যাসেটেরই আপনি কোনো দাম পাবেন। সেটা ছাড়া ওই মার্কেট ফল করাটা বিরাট টেনশনের কোনো কারণ নয়। তো ফলে আপনার নাম্বার অফ ইউনিট যোগ হলো, আর আপনার ন্যাপ ভ্যালুও তো বাড়তে থাকবে, ঠিক না? আপনি এই যে মার্কেট পড়াটা, যে কোনো দেশের মার্কেট কিন্তু ইসিজি গ্রাফের মতো চলে। আপনি গিয়ে দেখবেন যে ইসিজি গ্রাফের মতো মার্কেট কিন্তু লিনিয়ার গ্রোথ নয়, হতে পারে না, এবং লিনিয়ার গ্রোথ হলে আপনার রিটার্নও হবে না। আপনি যে ড্রামাটিক রিটার্নটা যেটা পাওয়া যাচ্ছে, সেটা আমি আপনাকে বলি যে এই আমাদেরই করানো, আমার ক্লায়েন্টের ফান্ড আছে, ফান্ডের নামটা ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ড, 2010 সালের জুলাই মাসে এসছিল। 10,000 টাকার যার এসআইপি এবং আজ অবধি যার চলছে, তাদের এখন 10,000-এর এসআইপি কিন্তু আজ অবধি চলছে, মানে 15 বছর তিনি কমপ্লিট করে ফেলেছেন। তার আজকে ভ্যালুয়েশন অলমোস্ট 90 লাখ রুপিস। আমি এটার দ্বারা কোনো কোম্পানিকে প্রমোট করছি না, আমি এটার দ্বারা মানুষকে জোর করে ইনভেস্টমেন্ট করতো, কিন্তু আমি তার এডুকেশনাল, তার অ্যাওয়ারনেস পারপাস এটা বলছি যে 10,000 টাকার এসআইপি 1 বছরে জমা দিয়েছেন কত? 1,20,000 টাকা। 15 বছরে জমা দিয়েছেন কত? 18 লক্ষ টাকা। আরও কিছুদিন এক্সট্রা হয়ে গেছে, ধরে নিন 19-20 লক্ষ টাকা জমা দিয়েছেন। তার যদি ভ্যালুয়েশন এখন 85 লাখ রুপিসও হয়, তাহলে আপনি চিন্তা করুন কী লেভেলের রিটার্নটা পাওয়া গেল। এই যে সিএজিআর রিটার্নটা, এটা এসআইপিটার বয়স যত বাড়বে তত সিএজিআর রিটার্নটা আপনি চোখের সামনে দেখতে পাবেন, এবং আপনি তখন খুব শান্তি পাবেন। আমার যে সমস্ত ক্লায়েন্টদের 10 বছর, 11 বছর, 12 বছর এসআইপি করা হয়ে গেছে, তাকে আর নতুন করে কিছু বোঝাতে হয় না, বিকজ তার তো ফান্ডের পাশে ওই সিএজিআরটা দেখাচ্ছে 12%, 13%, 14% অ্যাবাভ সিএজিআর দেখাচ্ছে। হি ইজ ফিলিং ভেরি হ্যাপি, খুব গুড মুডে আছেন। তো ওইটা তখন কেউ তাকে মানে বলতে হয় না। একটা এসআইপির ফর্মুলা আমি সবাইকেই বলি, আমার ক্লায়েন্টদেরও বলি, ইনভেস্টরদেরও বলি, সেটা হচ্ছে 7-5-3-1 ফর্মুলা। 7-5-3-1 ফর্মুলা হচ্ছে, আমরা তো সকলকেই তার টার্গেট ওরিয়েন্টেড ইনভেস্ট করতে বলি, যে আপনি একটা বাড়ি কিনবেন, তো একটা টার্গেট করুন 10 বছর। আপনার সন্তানের হায়ার এডুকেশন টার্গেট করছেন, আপনি রিটায়ারমেন্ট টার্গেট করছেন, তো একটা 25 বছর টার্গেট করুন না। তো অ্যাটলিস্ট 7 বছর, এই ফিগারটাই বলা হচ্ছে।
যে আমরা তো লোককে 25 বছর 20 বছর 15 বছর টার্গেট করতে বলছি, অ্যাটলিস্ট 7 বছর যেন আপনার এসআইপিটা চলে। ওকে। আপনি কিন্তু রিটার্নটা চোখে দেখতে পাবেন। তার কারণ হচ্ছে প্রথম দিকে কিন্তু আপনি রিটার্ন চোখে দেখতে পাবেন না। 5টা কি গেল? 5টা হচ্ছে যে আপনার পোর্টফোলিওটাও একটু ডাইভার্সিফাইড হতে হবে। অ্যাটলিস্ট 5 ধরনের ফান্ড থাকা উচিত। সাপোজ ধরুন আপনার একটা লার্জ ক্যাপ ব্লু চিপ ফান্ড থাকুক, আপনি নিজে প্রথমেই রিস্ক ভাবছেন, আচ্ছা ব্লু চিপ থাকুক, ভারতবর্ষের টপ 100 স্টকস বা ভারতবর্ষের টপ 100 বা টপ 50 স্টকস, তারা এক একটা ইনস্টিটিউশন। ইন্ডিয়ার টপ 50 বা টপ 100 স্টকস তারা এক একটা ইনস্টিটিউশন, তারা আর কোম্পানি নেই। তো আপনার সেইখানে কিছু এসআইপি চললো যেখানে আপনার সিকিউরিটি হাই কিন্তু আপনার রিস্কও কম, তো ন্যাচারালি রিটার্নও কম। আচ্ছা আপনি একটা এসআইপি চললো লার্জ অ্যান্ড মিড ক্যাপে, জাস্ট আমি এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, একটা এসআইপি আপনি ভাগ করে নিলেন অ্যাগ্রেসিভ হাইব্রিডে, যে ঝুঁকি কম নেবো, অ্যাগ্রেসিভ হাইব্রিডে চললো। একটা এসআইপি আপনি চালিয়ে দিলেন স্মল ক্যাপ ফান্ডে, জাস্ট আমি এক্সাম্পল হিসাবে বলছি। অ্যাটলিস্ট 5টা ফান্ডে আপনি ভাগ করে রাখুন। স্মল ক্যাপটা আপনি হাই রিস্ক নিয়ে নিয়েছেন, ঠিক আছে, ইচ্ছে করেই নিলেন যে আমি তো লার্জ ক্যাপেও রেখেছি, অ্যাগ্রেসিভ হাইব্রিডেও রেখেছি, আমি তো লার্জ অ্যান্ড মিড ক্যাপেও রেখেছি, আমি তো ফ্লেক্সি ক্যাপেও রেখেছি, একটা স্মল ক্যাপে চালাবো, ঠিক আছে। স্মল ক্যাপে কারণ হচ্ছে ওখানে রিস্ক বেশি, অবশ্যই রিটার্নও বেশি। তো 5 গেল। 3 হচ্ছে পুরো ব্যাপারটাই সাইকোলজিক্যাল বিহেভিয়ারাল ব্যাপার, সেটা আপনাকে নিজেকে কন্ট্রোল করতেই হবে। তার কারণ এসআইপির প্রথম যে 1-1.5 বছর সেটা না খুব ডিসঅ্যাপয়েন্টিং ফেজ যাবে। আপনি আমাকে 2-1 দিন আগে জিজ্ঞাসা করছিলেন যে লাস্ট 1 বছরে তো মার্কেটে কোনো রিটার্ন নেই, ঠিক না? তো এটা প্র্যাকটিক্যাল কোশ্চেন। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গে যে যদি 2-3 কোটিও 11 কোটি মানুষের মধ্যে যদি 2-3 কোটিও ইনভেস্টর থেকে থাকেন, তাদের মনের কোশ্চেন এইটা যে আপনার 1 বছরে কোনো রিটার্ন নেই। এটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টিং ফেজ, এটা আপনাকে খুব ডিসঅ্যাপয়েন্ট করছে। এর পরে একটা ফেজ আসবে, সেটা হচ্ছে ইরিটেটিং ফেজ, যে আপনি দেখা যাবে 3-4 বছর আপনি টাকা দিয়েছেন, তবুও রিটার্নটা তেমন জুতের দেখাচ্ছে না। 2.5-3 বছর দিয়েছেন, এরকম 3-4 বছর না, 4-5 বছরের মাথায় এটা আপনার ক্ষেত্রে কারোর ক্ষেত্রে হতেও পারে, নাও হতে পারে, যে তার ঠিক 4-5 বছরের মাথায় প্যানিক ফেজ চলে এলো, একটা মার্কেটে বড় কারেকশন চলে এলো। এবার তার এসআইপিটাই 5 বছরে পা দিয়েছে, এবার 5 বছরে পা দিয়ে ওই সময়তেই মার্কেটে কারেকশন দেখা যাচ্ছে, 5 বছর টাকাটা রেখেও তেমন জুত মতো ভালো রিটার্ন নেই, বা একদমই খুবই নমিনাল মানে বাজে রিটার্ন। তো এই যে 3 ধরনের যে আপনার যে সাইকোলজিক্যাল ব্যাপার, আপনার ফান্ড ভালো, আপনি যে ফান্ড হাউসকে চয়েস করেছেন সেটাও ভালো, আপনি যে ফান্ড ম্যানেজারকে স্টাডি করেছেন সেটাও ভালো, কিন্তু এটা ফেজ, এইটা আপনাকে ইগনোর করতে হবে। হ্যাঁ, এইটা আপনাকে ইগনোর করতে হবে। আর 1টা হচ্ছে যে আপনাকে আপনার যে গোলটাকে রেখেছেন, যে অবজেক্টিভটাকে রেখেছেন, সেইটাকে 1 মনে করে যে আমি ওইখান থেকে কখনোই আমি পিছপা হব না। 7-5-3-1 এই ফর্মুলাতে এসআইপি অবশ্যই চালানো উচিত। কখন এসআইপি শুরু করা উচিত আর কখন লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করা উচিত? লামসাম ধরে নিন আপনার কাছে রেগুলার ইনকাম থেকে তো আপনি এসআইপি করলেন, এইবার ধরুন আপনার কাছে কোনো একটা সোর্স থেকে টাকা এলো, হ্যাঁ, বা ধরুন আপনাদের অনেকেরই ইয়ার এন্ডে বা কোনো একটা সময় পারফরমেন্স একটা বোনাস কিন্তু অনেক সময় কোম্পানি থেকে চলে আসে, জায়গা থেকে আসে। তো সেই টাকাটাকে নিয়ে তখন আপনার বিশেষজ্ঞের সঙ্গেই পরামর্শ করুন বা নিজেই ক্যালকুলেট করুন যে এইটা আমি লামসামে ইনভেস্ট করব। এবার কোন ফান্ডে ইনভেস্ট করবেন সেটা কমপ্লিটলি আপনার রিস্ক অ্যাপেটাইট এবং আপনি কতটা রিটার্ন চাইছেন, কতটা ঝুঁকি কম চাইছেন তার উপরে ডিপেন্ড করবে। 10,000 টাকা যদি কেউ ইনভেস্ট করতে চায়, লার্জ স্কেল বা লার্জ ক্যাপে কতটা ইনভেস্ট করা উচিত, মিড ক্যাপে কতটা ইনভেস্ট করা উচিত, এবং স্মল ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপে কতটা ইনভেস্ট করা উচিত? এর কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, আপনারা কিন্তু কোনটা ফলো করেন? এই হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, কিন্তু ধরুন আপনি 10,000 টাকা আপনি ইনভেস্ট করলেন, আপনি সেখানে ধরেই নিলেন যে আপনি 40% 45% আপনি লার্জ ক্যাপে, লার্জ অ্যান্ড মিড ক্যাপে, 50% লার্জ অ্যান্ড মিড ক্যাপে রাখলেন, বেশিটা লার্জ ক্যাপে রাখলেন, মিড ক্যাপ রাখলেন। মিড ক্যাপেও 250টা স্টক ভারতবর্ষে ডিফাইন্ড হয়ে আছে। তো এই মিড ক্যাপেও কিন্তু অনেক মার্কেট লিডার কোম্পানি তারা মিড ক্যাপে আছে, তারা ওই প্রথম 100-র মধ্যে ঢুকতে পারেনি, কিন্তু দে আর মার্কেট লিডার্স। তো আপনাকে ফান্ড হাউস চয়েস করে আপনি 50% এখানে রেখে দিলেন, আপনি কিছু টাকাটা অ্যাগ্রেসিভ হাইব্রিডে রাখলেন, যেখানে
35% একদম সিধা গভর্নমেন্ট বন্ডে থাকবে, 65% ইকুইটি থাকবে, এবং ফান্ড হাউস চেষ্টাই করে 65%-এর মধ্যে ম্যাক্সিমামটাই লার্জ ক্যাপে রাখতে, কিছুটা মিড ক্যাপে রাখতে, শেয়ার স্মল ক্যাপের দিকে যাবে না, সেখানে কিছুটা রাখলেন। আপনি 20-25% স্মল ক্যাপে রেখে দিলেন, হ্যাঁ, স্মল ক্যাপে নিলেন। তার কারণ হচ্ছে স্মল ক্যাপের ইউনিভার্সটা বিশাল বড়, রিস্ক হাই, হ্যাঁ, তো রিটার্নও কিন্তু হাই। আপনাকে স্মল ক্যাপের জন্য ভালো ফান্ড হাউস চয়েস করতে হবে, যেটা বারবারই আমি বলছি, ভালো ফান্ড ম্যানেজার চয়েস করতে হবে। তো সেই করে আপনি স্মল ক্যাপে 20%, নইলে আপনি আলটিমেট গ্রোথটা মিস করে যাবেন। আপনি যদি একদমই ইনভেস্টমেন্ট না করেন, তাহলে আজ থেকে 15 বছর পরে আফসোস হতে পারে যে এই বাবা আমি এই ফান্ডগুলোকে ইগনোরই বা কেন করলাম। এবার অল্প 5-10% আপনি কোনো থেমাটিকে ইনভেস্ট করতে পারেন, 5-10% আপনি থেমাটিকে কিছু ইনভেস্ট করলেন, এবং আমি মিস করে গেলাম, আপনার এর মধ্যে অবশ্যই একটা পার্সেন্টেজ গোল্ড, সিলভার, কপার এই ধরনের প্রেসাস মেটেরিয়ালে ইনভেস্টমেন্ট করা উচিত। আগামী 5 বছর আপনার কি মনে হয় গোল্ড, সিলভার বা মেটাল ওরিয়েন্টেড যে বাজার, সেই বাজার কি ঊর্ধ্বমুখী হতে চলেছে? এইটা অ্যাকচুয়ালি আমাদের মনে হওয়াতে কিছু যায় আসে না। মানে আপনি টিভিতে বা ইউটিউবে অনেক এক্সপার্ট দেখতে পাবেন যে যারা এ নিয়ে কমেন্ট করে দিচ্ছেন, কিন্তু প্রেসাস মেটাল গোল্ড অ্যান্ড সিলভারের র্যালিটা অ্যাকচুয়ালি খুব বড় বড় যারা ফান্ড হাউস অ্যাকচুয়ালি তাদের দিয়েও হয়নি। এটা জিওপলিটিক্যাল যে সিনারিও, যে আনস্টেবল সিনারিও, গত 1 বছর 1.5 বছর ধরে যে জিওপলিটিক্সের আনস্টেবল সিনারিও, যত মানে আপনার ম্যাক্রো ইকোনমিক্স আনস্টেবল হয়ে যাবে, তত কিন্তু আপনার যে মানি ফ্লো, সেই মানি ফ্লো ইকুইটি মার্কেট থেকে তারা সেফ জোন খুঁজে নেবে, এবং তারা গোল্ডে ইনভেস্টমেন্টটা হয় প্রেফারেবলি। ইদানিংকালে সিলভারেও হয়েছে, কিন্তু সিলভারে কিন্তু ইনভেস্টমেন্টটা যেটা লাস্ট ট্র্যাক রেকর্ড দেখা গেছে, যেটা হচ্ছে খুব ভোলাটাইল হয়ে গেছে। মানে এত দূর র্যালি করেছিল, কিন্তু তারপরে আবার সেখানে ফলও করে গেছে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে সিলভারের কিন্তু অনেক ইন্ডাস্ট্রিয়াল ইউজেস আছে, এবং আগামী দিনে এই ইন্ডাস্ট্রিয়াল ইউজেসগুলো আরও বাড়বে, যেমন কপারের বাড়বে, ঠিক আছে? এই যে ইন্ডাস্ট্রিয়াল ইউজেসগুলো আগে ছিল না, এগুলো বাড়বে। এইবার আগামী 1 বছরে 2 বছরে কি হবে এটা বলা খুব মুশকিল, বলতে আমাদের সেই জায়গায় আমরা নেই। যারা কমোডিটি একদম এক্সপার্ট, তারাও তাদের ভিউজটা বলতে পারেন, সেই ভিউজটা মিলবে কিনা খুব মুশকিল আছে। আপনার কি ভিউজ আজকের দিনে দাঁড়িয়ে? মানে আমি ভিউজ সেই জায়গায় দেওয়াটাই ঠিক নয়, কারণ এটা পুরোপুরি নির্ভর করছে আপনার জিওপলিটিক্যাল সিনারিওর উপরে। ধরে নিন এই মুহূর্তে ইউএস ইরানের যদি পিস হয়ে যায়, তাহলে একরকম সিনারিও হয়ে যাবে। আর ইউএস ইরানের যদি আপনি আজ রাত্রি শুনতে পান যে ইউএস ইরানের উপর বম্বিং শুরু করেছে, সঙ্গে সঙ্গে সিনারিওটা পাল্টে যাবে, ঠিক না? যেমন কালকে ধরুন আমেরিকা ভারতের সোলার এনার্জির উপর 126% ট্যারিফ লাগালো, ফলে এর একটা ইম্প্যাক্ট ভারতের সোলার ইন্ডাস্ট্রি বা তাদের কোম্পানির উপর কিছু পড়লেও পড়তে পারে। এবং আমি এই সূত্রেই আপনাকে বলে দিই যে আমাদের দেশের সরকার, যেটা দেখেছি যে এই যে ইউএসএ, দেখুন ইউএসএ নিয়ে আমরা এত ডিসকাশন করছিলাম ট্রেড ডিল নিয়ে, ইউএসএতে লাস্ট ইয়ারে $90 বিলিয়ন এক্সপোর্ট হয়েছিল, এবং আমরা ইউএসএতে ট্রেড সারপ্লাস হতো, ইউএস থেকে আমরা আমদানি করেছি প্রায় $40 বিলিয়ন মতো। তো তাহলে ইন্ডিয়া গভর্নমেন্টের প্রায় $45 বিলিয়ন মতো ট্রেড সারপ্লাস ছিল। এইটা নিয়ে এত টেনশন, তাই তো? কিন্তু ইউএসএ কে চায়না এক্সপোর্ট করে প্রায় $700 বিলিয়ন, $700 বিলিয়ন। এবং আপনি দেখবেন ভারত সরকার লাগাতার প্রায় প্রথমে ব্রিটেনের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, তারপরে ইউরোপিয়ান ইউনিয়নের 27টা দেশের সঙ্গে একসঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, তারপরে নিউজিল্যান্ডের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, আমি বোধহয় বেশ কিছু নাম মিসও করে গেলাম। তো ওই জন্যে এক্সপোর্টাররা অত কিন্তু ওরিড নয়। যেসব সেক্টরগুলো ওরিড ছিল তারাই ইউএসএর ট্রেড ডিলটা গেলে জেমস অ্যান্ড জুয়েলারি, লেদার গার্মেন্টস বা এই কিছু গার্মেন্টস, এই সেক্টরগুলো তারা ইউএসের একটা ওরিড ছিল। কিন্তু আমার মনে হয় এই সিচুয়েশনটা এই এতগুলো দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে যাওয়ার ফলে এই ট্রেড ডিলের ইস্যুটা আগামী দিনে বিরাট ইম্পর্টেন্স থাকবে না। কিন্তু মুশকিল হচ্ছে যে ইউএসের এখন যিনি প্রেসিডেন্ট আছেন, তিনি আমাদের রাত্রেবেলা, তার দিনের বেলায় কখন কি টুইট করছেন না, তার নিজের ট্রুথ সোশ্যালে যে কি পোস্ট দিয়ে দিচ্ছেন, পরের দিন জিওপলিটিক্সটা পুরো পাল্টে যাচ্ছে। হ্যাঁ, তো ওই জন্যে প্রেসাস মেটালের প্রাইসটা অনেকটাই কিন্তু ডিপেন্ড করছে যে দেশগুলো, ধরুন ইন্ডিয়া, চায়না, রাশিয়া, যেগুলো আমরা জানি, সৌদি আরবিয়া,
তারা মূলত আমাদের রিজার্ভ থাকে। আমরা ফরেক্স রিজার্ভ খুব গর্ব করে 15 দিন অন্তর বলা হয় যে আমার ফরেক্স রিজার্ভ $700 বিলিয়ন বেশি। এবার তার মূলত বেশিরভাগটাই থাকে হচ্ছে ডলার বন্ডে। এটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে চলে এসছে এবং এটাকেই বলা হচ্ছিল রুল বেসড অর্ডার, এবং এটাকে কখনো আমেরিকা এটাকে ব্রেক করেনি। এইবার রাশিয়া ইউক্রেন ওয়ারের পরে রাশিয়ার $300 বিলিয়ন আমেরিকা আটকে দিল। তো তারপর থেকে এই দেশগুলো তো প্যানিকড হয়ে গেছে যে তাহলে আমার যে সমস্ত ডলার বন্ড, আমেরিকার ডলার বন্ডকে সব থেকে সিকিউর বলে মনে করা হয়, তো তাহলে আমি যে এই $400-500 বন্ড বা $600-700 বন্ড রেখে দিচ্ছি, এবার যদি বাই চান্স কোনো একটা কনফ্লিক্টের মধ্যে আমি জড়িয়ে পড়ি, আমার ওই টাকাটা আটকে দিলে তো মুশকিল। তো ফলে সেই দেশগুলো লাভ দিয়ে আপনার সোনার উপর কিনতে শুরু করে দিল। এর জন্যই সোনার উপর বাজার দরটাও, এবং যেটা মানে ডিলাররাও করলেন না, পুরো কান্ট্রি ওয়াইজ হলো, দেশ করলো। ঠিক। তো আপনি যদি দেখেন যে যারা ইন্ডিয়ার, আমি নিজে বেশ কয়েকটা অনুষ্ঠানে ইন্ডিয়ার যারা টপ ফান্ড ম্যানেজার, হ্যাঁ ধরুন সমস্ত টপ ফান্ড ম্যানেজার যাদের মধ্যে, তাদের মধ্যে মিস্টার নীলেশ সুরানা হতে পারে, মিস্টার নীলেশ শাহ হতে পারে, এবং তাদেরকেও অনেক ক্ষেত্রে আমি জিজ্ঞাসা করেছি যে স্যার এটার কী ভাবছেন, তারাও উত্তর দিতে পারছেন না, বলছে এটা তো বলা খুব মুশকিল, পুরোটাই জিও পলিটিক্সের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা। আপনাদের কাছে যখন কেউ এক্সপার্ট ওপিনিয়ন চান, আপনারা একজন সাধারণ মানুষ যারা এই ইনভেস্টমেন্ট বিষয়টা বোঝেন না, তাদের কীভাবে গাইড করেন এবং কী জিনিস তাদের দেখার চেষ্টা করেন প্রাথমিকভাবে? তাদেরকে আমরা মানে ইনফ্যাক্ট তাদেরকে গাইড করতে আমরা বেশি ইন্টারেস্টেড আর কি। তো সেক্ষেত্রে তার ইনকাম কত সেটা আমার দেখানো দরকার আর কি, যে তার আদৌ ইনভেস্টমেন্ট তিনি করতে পারবেন, কতটা করতে পারবেন, ইনকামটা দেখানো দরকার তাদেরকে। ইনফ্যাক্ট আমি এই সূত্রে আপনাকে বলি যে আমার 29 বছরের কেরিয়ারে আমি দেখেছি মেয়েরা অনেক বেশি গুড ইনভেস্টার। ওকে। এইটা আমার এক্সপিরিয়েন্স, আমার 29 বছরে আমি দেখেছি। আমার যে সমস্ত ইনভেস্টরদের সঙ্গে হাজব্যান্ড ওয়াইফকে বসাতে পেরেছি এবং ওয়াইফকেও আমি কনফিডেন্সের মধ্যে আনতে পেরেছি যে ম্যাডাম এটা দরকার, তারা অনেক তারা ডিসিপ্লিন ইনভেস্টার, মেয়েরা অনেক ডিসিপ্লিন ইনভেস্টার। তাদেরকে না তাদের এই গোল ওরিয়েন্টেড ব্যাপারটা অনেক ক্লিয়ার করে বোঝানো যায়, আর তারা একবার বুঝে গেলে কিন্তু তারা মানে যে আমরা বাংলা ভাষায় তাদেরকে যে লক্ষ্মী বলি আর কি, এটা কিন্তু আমি আমার কেরিয়ারে দেখেছি যে তারা কিন্তু অনেক গুড ইনভেস্টার এবং অনেক ডিসিপ্লিনড ইনভেস্টার। তো এটাও আমাদের দেখতে হয় যে ইনভেস্টার কে করতে আসছেন, তার ফ্যামিলি স্ট্রাকচার, এবং তখনই তার এক্সপেন্সেস কত আছে, এবং তখনই আমরা তাকে প্রথম তো রেগুলার ইনভেস্টমেন্ট দিয়েই চালানোর চেষ্টা করি। রেগুলার ইনভেস্টমেন্ট মানে রেগুলার ইনভেস্টমেন্টে এটা হতে মানে আপনি ধরুন এতক্ষণ আমরা যে আলোচনা করছিলাম সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হতে পারে, এইসব দিয়ে হতে পারে, ইউনিট লিঙ্ক প্ল্যান কিছু দিয়ে হতে পারে। তাদের রেগুলার ইনভেস্টমেন্ট ফোর্স সেভিংস যেটাকে বলা হয়, সেইটা আজকের দিনে কনসেপ্টটাকে ফ্রি করে দেওয়া হচ্ছে। তাদের সাইকোলজিতে আমরা এটা দেওয়ার চেষ্টা করি যে এইটা আপনার কিন্তু লাগবে। এবং আমি আমার কেরিয়ারে দেখেছি যে অনেকে আমাকে 10 বছর 15 বছর পরে এসে বলেছেন, 10 বছরই বলুন 7 বছরই বলুন, যে রাজেশ দা ওই যে ইনভেস্টমেন্টটা আপনি করিয়ে দিয়েছিলেন না, আমার কিন্তু খুব কাজে লেগেছে। হ্যাঁ, এইটা মানুষের কাজে লাগাটা খুব দরকার। তার কারণ আমাদের মতো দেশে অধিকাংশ সাধারণ মানুষ তারা কিন্তু খুব কষ্ট করে রোজগার করছেন। এইটা আমরা হয়তো বুঝিয়ে বলে উঠতে পারি না। অধিকাংশ ফ্যামিলিতেই তাদের স্বামী স্ত্রী রোজগার করতে হচ্ছে, তা অন্যান্য অনেক কস্টিং বেড়ে গেছে। হ্যাঁ, বিশেষ করে যারা আমাদের রাজ্যের বাইরে থাকেন, আমাদেরই রাজ্যের ছেলে মেয়ে, তারা যখন আমাদের ইনভেস্টার, আমি দেখি যে তারা স্বামী স্ত্রী তারা চাকরি করেন, বিকজ রেন্ট কস্ট ইজ ভেরি হাই। ঠিক আছে, তো তাদের ওইটা দেখতে হয়, তারপরেও তাকে লাইফস্টাইল মেনটেন করতে হবে, তারপরেও তাকে ভবিষ্যতের জন্য সেভিংস করতে হবে। তো সেইটা দেখেই আমরা তাদেরকে ইনভেস্টমেন্ট অ্যাডভাইস করি। এখন তরুণ প্রজন্মের মধ্যে সবথেকে বেশি প্রশ্ন যে ক্যাশ টাকায় কি ফ্ল্যাট কেনা উচিত নাকি লোন নিয়েই ফ্ল্যাট কেনা উচিত এবং সেদিকেই যাওয়া উচিত? ইনভেস্টমেন্টের দিক দিয়ে যদি আপনি বলেন তাহলে অনেক সাকসেসফুল ইনভেস্টার আছে যাদেরকে আমি নিজের চোখে বম্বেতে দেখেছি, যে তারা বলেন যে ফ্ল্যাট কেনাটাই নাকি খুব একটা ইনভেস্টমেন্টের দিক দিয়ে খুব ঠিক ডিসিশন নয়। ঠিক আছে, কিন্তু আমরা যদি একটা সেলফ সিকিউরিটি, একটা সেলফ এস্টিম, অ্যাসপিরেশন এইসব দিয়ে দেখতে গেলে মানুষ তার একটা আবাসন তো কিনবেই, তো সেখানে
কিছু টাকা তিনি নিজে থেকে দিলেন, ধরুন একটা স্ট্যাচুটারি লিমিট আছে, নিজে এই টাকাটা দিতেই হবে, রাইট। তো আমি বলবো যে তার থেকে একটু বেশি টাকা দিন। হুম। হ্যাঁ, ধরুন ব্যাংক হয়তো আপনাকে বলছে 20% টাকা আপনাকে দিতেই হবে, আমি বলবো তার থেকে একটু বেশি দিন, ঠিক আছে, আর বাকি টাকা আপনি লোন করুন। লোন কিন্তু আপনার সবসময় নিয়ন্ত্রণের মধ্যে থাকা উচিত। কি মানে মাথায় রাখা উচিত লোন নেওয়ার আগে? আপনার ইএমআই কখনোই, আমাদের হিসেবে আপনার ইএমআই কখনোই আপনার রোজগারের, আপনার মান্থলি রোজগারের অ্যাটলিস্ট ওই মানে ধরুন 25%-এর বেশি আপনার ইএমআই হওয়া উচিত না, ওকে। কখনোই হওয়া উচিত, সেটা আপনার উপর চাপ সৃষ্টি করে দেবে। হুম। সেইটা বুঝেই আপনাকে কিনতে হবে, সেই জায়গাতেই আপনাকে ফ্ল্যাটটা কিনতে হবে, আর সেই জায়গাতেই করতে হবে যাতে আপনার ক্যাশ টাকা দিলেন, লোনও নিলেন, কিন্তু সেই লোনটা যেন আপনার যদি মান্থলি 100 টাকা রোজগার হয়, সেটা 25 টাকার উপরে যেন ইএমআই না যায়। রাইট। তা নইলে কিন্তু এটা আপনার উপর চাপে কারণ হবে, এবং অনেকের ক্ষেত্রেই স্বাস্থ্যের হানি হয়ে যায়, টেনশন হয়ে যায়, তো সেটা হওয়াটা উচিত না। একজন সাধারণ মানুষ যে সদ্য চাকরি পেয়েছেন, সেই চাকরি পাওয়ার পর তার ফিনান্সিয়াল গোল কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? তার ফিনান্সিয়াল গোল প্রথম দিন থেকে যত আর্লি স্টার্ট হয়, না তত পাওয়ার অফ কম্পাউন্ডিং দুর্দান্ত এফেক্ট করে। পাওয়ার অফ কম্পাউন্ডিং মানে দর্শকদের যদি একটু বলেন বিস্তারিত। পাওয়ার অফ কম্পাউন্ডিংকে অনেক ক্ষেত্রেই অনেক এক্সপার্ট ওটাকে অষ্টম আশ্চর্য বলে আর কি পৃথিবীর। পাওয়ার অফ কম্পাউন্ডিং হচ্ছে আপনার রেট অফ রিটার্ন, এবং যত দিন বেশি আপনি রাখছেন, তো সেইটার ফ্যাক্টরটাই হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং, যেইটা এই ধরনের মিউচুয়াল ফান্ড বা এই ধরনের ক্যাপিটাল মার্কেট ওরিয়েন্টেড প্রোডাক্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় রিটার্নটা, যেহেতু রিটার্নটা লং টার্মে গিয়ে বেশি হয়ে যাবে। তো ওই জন্যেই আপনার এইটাকেই বলে পাওয়ার অফ কম্পাউন্ডিং, এবং এর এফেক্টগুলো দেখতে পেয়ে যায়। আপনার সামনে যদি কোনো 15 বছর 20 বছরের পুরনো এসআইপি ইনভেস্টার থাকেন, বা আপনি পুরনো দিনে দেখবেন অনেকের, যদি তারা সংখ্যায় কিন্তু খুব কম, আমার যেহেতু নর্থ কলকাতাতে অফিস, তো আমি অনেক পুরনো মানুষকে দেখেছি যে তারা পুরনো সব কোম্পানির আইটিসি শেয়ার, যখন নাম ছিল ইম্পেরিয়াল টোবাকো কোম্পানি, সেই থেকে তো পরে আইটিসি হয়েছে, তো সেই সব কোম্পানির শেয়ার, এরকম অনেক ক্ষেত্রে আমরা এই সব শেয়ার তাদেরকে যখন রেগুলারাইজ করে দিয়েছি, ঠিক আছে, তো এরকম টাটা টির শেয়ার, টাটা কফি, এগুলো সব এখন নাম পাল্টে গেছে, তো সেই সব শেয়ার তারা কিনে রেখেছিলেন, তারা সংখ্যায় কম, কিন্তু অনেকে কিন্তু রেখেছিলেন, তারা কিন্তু এতটাই দূরদর্শী, এবং আমি তাদের সঙ্গে সেই সব অনেক ইনভেস্টারই এখন বেঁচে নেই, অনেকে বেঁচে আছেন, অনেকের কাছে আছে, সেটা হচ্ছে তারা না, আমরা এই ডিভিডেন্ড যা পেতাম এতেই আমরা খুব হ্যাপি থাকতাম, আমরা এটা বিক্রির কথা কোনো সময় ভাবিনি, ঠিক আছে, সেইটা পরের দিনে এসে আমরা রেগুলারাইজ করেছি, ডিম্যাটেরিয়ালাইজ করেছি, তার ভ্যালু আনবিলিভেবলি হাই। সেটা কেন হলো? সেটা এর জন্যই হলো যে লং টার্মে গিয়ে রিটার্নটা খুব হাই হয়ে গেছে। মানে নতুন চাকরি পেয়ে লং টার্ম একটা ফিনান্সিয়াল গোল তাকে সেট করা অবশ্যই তার 15 বছরের একটা গোল সে ফিক্স করুক না, সে তার রিটায়ারমেন্টের গোল ফিক্স করতে গেলে সে 25 বছরের একটা গোল ফিক্স করুক না, অল্প টাকা দিয়ে ফিক্স করুক, একটা 5,000 টাকার করুক রেগুলার ইনভেস্টমেন্ট এসআইপি। এই 5,000 টাকার এসআইপি যদি স্টেপ আপ এসআইপি বাই এনি চান্স করা হয়, আর যদি সেটা 25 বছর থাকে, সেটাই একটা আনবিলিভেবল অ্যামাউন্ট রিটার্ন। এসআইপি করে সত্যি কি কোটিপতি হওয়া যায়? বহু মানুষ ইতোমধ্যে হয়ে গেছেন। মানে আজকে যখন আমার সঙ্গে আপনার এই ইন্টারভিউটা চলছে, এটা 2026 সাল, তো ভারতবর্ষের মিউচুয়াল ফান্ড মার্কেট অলরেডি কিন্তু অনেকটা সাবালক হয়ে গেছে। এই মুহূর্তে ভারতে প্রায় 7 কোটির মতো এসআইপির ইনভেস্টার আছেন, যেটা আমি আজ থেকে 15 বছর আগেও বলতে পারতাম না। ভারতবর্ষের এখন অন অ্যান অ্যাভারেজ এসআইপির ইনফ্লো হয় মোটামুটি প্রায় অন অ্যান অ্যাভারেজ 27 থেকে 28,000 কোটি টাকা, 27 to 28,000 crore, মানে বিলিয়ন ডলারে যদি হিসাব করেন, তার প্রায় $3.5 বিলিয়ন। এটা একটা বিগ ফিগার। এবং এই সময় আমি বলছি আপনাকে, যখন ভারতবর্ষে যে ডোমেস্টিক সেভিংস, সেই ডোমেস্টিক সেভিংসে ফিনান্সিয়াল সেভিংস কিন্তু এখনও পেনিট্রেশন 10%ও পেরোয়নি, 10%ও পেরোয়নি। তাহলে আমি সদ্য একটা দেশ থেকে ঘুরে এসেছি, মালয়েশিয়া, ছোট্ট দেশ, সেখানে মিউচুয়াল ফান্ডের পেনিট্রেশন হচ্ছে 65%, মানে ফিনান্সিয়াল সেভিংসের মধ্যে। সেখানে আমরা 10%ও এখনও যেতে পারিনি। তো যখন এর ডবল পর্যায়ে পৌঁছবো,
তখন আমাদের মার্কেটটা কত লেভেল হবে আর পার্টিসিপেশন কত হবে। তো বহু মানুষ অলরেডি কোটিপতি হয়ে গেছেন, তাদের কাছে সেই স্টেটমেন্ট রাখা আছে, তাদের মধ্যে অনেকেই হয়তো আপনার এই পডকাস্ট শুনছেন। তাহলে এসআইপি করাটাই একটা নিরাপদ ভবিষ্যৎ বলতে পারেন। একটা অন্যতম ভালো অপশন, অন্যতম মানে ওয়ান অফ দ্য বেস্ট অপশন ইউ ক্যান সে আজকের দিনে দাঁড়িয়ে। ধরুন ইন্স্যুরেন্স, এসআইপি, এলআইসি, এই তিনটের মধ্যে একটা জিনিসকে বেছে নিতে হবে একজন ইনভেস্টারের। আপনি এক্সপার্ট হয়ে ঠিক কোন জিনিসটাকে বেছে নেওয়ার পরামর্শ দেবেন আজকের দিনে দাঁড়িয়ে? সেটা তো তার সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তার রিস্ক কভারেজের জন্য এলআইসি করা উচিত, লাইফ ইন্স্যুরেন্স করে রাখা উচিত, এটা তো মাস্ট করতেই হবে। এইবার হচ্ছে যে তার এরপর যদি তার ওটা কভার করা হয়ে গিয়ে থাকে, তখন আমি তাকে এইসব এসআইপি মিউচুয়াল ফান্ড করার পরামর্শ দেব। কিন্তু আগে তো তার লাইফ রিস্ক কভারেজ করে নিতে হবে, তার মেডিকেল ইন্স্যুরেন্স করে নিতে হবে এবং এই দিকে চলে আসতে হবে। এলআইসি না মিউচুয়াল ফান্ড, এ দুটো কি আলাদা করতে পারেন আপনি? এরকমভাবে মানে আনসার দেওয়াটাই যাবে না। আচ্ছা। দুটোর প্রয়োজনীয়তা দু রকমের, আচ্ছা। ঠিক আছে। এটা কমপ্লিটলি ইনভেস্টমেন্ট প্রোডাক্ট। এলআইসির ইনভেস্টমেন্ট যদিও বেশ কিছু ভালো ভালো এলআইসির প্রোডাক্ট সাজানো হয়, কিন্তু সেগুলো কমপ্লিটলি ইনভেস্টমেন্ট প্রোডাক্ট অনেক সময় হয় না। সাধারণ মানুষের এলআইসি করার আগে কি মাথায় রাখা উচিত, আর মিউচুয়াল ফান্ড করার আগে কি মাথায় রাখা উচিত? এলআইসি করার আগে তিনি মাথায় রাখুন না যে তার রিটার্নটা কতটা, আইআরআর কতটা আসছে সেটা ক্যালকুলেট করা। হ্যাঁ, লাস্ট সেই কোম্পানি বোনাস রেট কেমন দিচ্ছে সেটা তিনি একটু ক্যালকুলেট করে নিন না, ঠিক আছে। তার এই টাকাটা তার যাতে 15 বছর 20 বছর পরে তার কতটা কাজে লাগবে, বা তার ইনভেস্টমেন্ট, তার টোটাল ইনভেস্টমেন্টের কত পার্সেন্ট তিনি সেখানে দেবেন, সেই ক্যালকুলেশন করেই তার ইনভেস্টমেন্টটা করা উচিত। এখনকার দিনের প্রতি বছর একবার করে ট্রাভেলিংয়ের অনেক মানুষের শখ থাকে। এই যে ট্রাভেলিং পারপাসে এই মিউচুয়াল ফান্ড কি কোনো হেল্প করতে পারে? খুব ভালো হেল্প করতে পারে। আমাদের অনেক ইনভেস্টর করা আছে, তারা আমাদের সঙ্গে ডিসকাশন করার সময়ই বলেছিলেন যে কিন্তু 2 বছরে একবার করে আমরা বেড়াতে যাই। কেউ বলেছেন বছরে একবার কিন্তু একটা ট্রিপ করি, ছোট হোক বড় হোক। তো আমরা তাদের জন্য সেরকম সেফ ফান্ডে, ধরে নিন যেটা আমি আলোচনা করছিলাম, লিকুইড প্লাস ফান্ড বা আল্ট্রা শর্ট টার্ম ফান্ডে আমরা মান্থলি এসআইপি করে দিয়েছি। 12 মাসের করা থাকছে। তো তার অনেক ক্ষেত্রে তার পুরো খরচাটাই উঠে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় খরচা উঠেও তার উদ্বৃত্ত থাকে, অনেক ক্ষেত্রে তাকে খুব কম ক্ষেত্রে তাকে নিজেকে কিছু পকেট থেকে দিতে হয়। তো তার একটা এরকম অপশন করা রইল যে বছরে একটা করা রইল, সে সেইটা দিয়ে বেড়াতে যাবে। সাধারণ মানুষের যখন আপনাদের কাছে আসে, প্রবণতাটা এখন কি দেখেন এক্স্যাক্টলি, তারা এখন চাইছেনটা কি? না, সাধারণ মানুষ তো এখন মিউচুয়াল ফান্ডের দিকে অনেকটাই তার অ্যাওয়ারনেস হয়েছে, তারা পুরোটাই জানতে চান। আমরা চিরকালই তাদেরকে বলেছি যে টোটাল ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার কথা চিরকালই তাদেরকে বলেছি, যাতে তাদের পুরো 360 ডিগ্রি প্ল্যানিংটা করা হয়, ভবিষ্যতে গিয়ে যাতে প্রবলেম না ফেস করতে হয়। এবং যারা ঠিকঠাক প্ল্যান করে চলেন, ঠিকঠাক করে চলেন, তাদের একদম ড্রামাটিক্যাল রেজাল্ট কিন্তু আমরা দেখতেও পেয়েছি, অনেকের ক্ষেত্রেই আমরা দেখেছি যে যারা একদম প্ল্যান অনুযায়ী চলেছেন। এর মধ্যে সব কিছু আসবে, কিন্তু আমি এত ইনভেস্টমেন্ট নিয়ে কথা বললেও তার জীবনে এমার্জেন্সি আসবে না, এটা হতে পারে না। তার হসপিটাল এক্সপেন্সেস আসবে না, এটা হতে পারে না। এটা কিন্তু জীবনে আসবেই। কিন্তু যদি তিনি তার এই ফান্ডগুলো ক্রিয়েট করে রাখেন, তার যদি ফিনান্সিয়াল ব্যাকবোনটা, আমি যেমন আপনার এই সূত্রে আমার মনে এলো বলে বলছি, আমি আমার কলকাতায় বাংলায় দেখেছি যারা একটু বিজনেসম্যান বা মিডিল লেভেলের বিজনেসম্যান, বাঙালি এন্টারপ্রেনিয়র, মিডিল লেভেলের বিজনেসম্যান, তো তাদের মানে খুব সাকসেসফুল, কিন্তু মিডিল লেভেল, তারা বিরাট ইন্ডাস্ট্রিয়ালিস্ট নন, কিন্তু সফল বিজনেসম্যান। তো তাদের আমি দেখেছি যে তাদের মানে আমরা বারবার বলি তাদেরও কিন্তু ফিনান্সিয়াল ব্যাকবোন ক্রিয়েট করে রাখাটা উচিত। মানে সাধারণত দেখা যায় যে তাদের বিজনেসের ইনকাম বিজনেসেই আবার ইনভেস্ট হয়ে যাচ্ছে। তো বিজনেস বড় হচ্ছে বা হচ্ছে, কিন্তু টাকাটা বিজনেসের মধ্যেই ঘুরতে থাকছে, ঠিক আছে। এইবার গড ফরবিড যে কোনো সময় যে কোনো বিজনেস কিছু কারণে সরকারি ডিসিশনে বা অন্য কোনো ব্যাপারে হ্যাম্পার হতে পারে। তো অনেক ইন্ডাস্ট্রি এক এক সময় হ্যাম্পার্ড হয়ে যায়, ইন্ডাস্ট্রি হ্যাম্পার্ড হয়ে যায় বিভিন্ন কারণে। আর যত দিন যাচ্ছে এই ডিসরাপশনগুলো যত দিন যাচ্ছে কিন্তু আসছে। হ্যাঁ, আপনি দেখবেন যে পুরনো প্রেস যাদের ছিল, তাহলে সেই পুরনো প্রেসগুলো কি এখন চালু আছে? নেই। সিনেমা হল মালিক বলতে আমরা কি বুঝতাম? প্রচন্ড বড় লোক, বিরাট বড় লোক সিনেমা হল মালিক।
তারা দিনের পর দিন লস বিয়ার করতে করতে আদারওয়াইজ তারা হয় বিজনেসটাকে পাল্টে দিয়েছেন, শপিং মল করেছেন, অথবা তারা প্রমোটারকে সেল আউটই করে চলে গেছেন। এরকম অনেক বিজনেস আছে যেটা আজ থেকে 40-50 বছর আগে দারুণ লাভজনক ব্যবসা, কিন্তু আজকে তার মানে প্রয়োজনীয়তাটা ফুরিয়ে গেছে টেকনোলজির জন্য। তো তাদের কিন্তু ফিনান্সিয়াল ব্যাকবোন ক্রিয়েট করে রাখা উচিত। যারা ডেভেলপার তাদেরও ক্রিয়েট করে, আমি দেখি তাদের টাকা বিজনেসেই ইনভলভড হয়ে আছে। এবার যখন গাড়ি চলছে তখন দারুণ চলছে, কোনো অসুবিধা নেই, তার ইনকাম চলছে, সব কিছু চলছে। এবার সবথেকে বড় কথা, ছোট এবং মাঝারি ব্যবসাদারের যেটা হয়, আমি আমার এত বছরের ক্যারিয়ারে দেখেছি যে তার পুরোটাই কিন্তু তার শারীরিক সুস্থতার উপর ডিপেন্ড করছে। ধরুন আমার ব্যবসাটা, তো আমার এই কনসালটেন্সির পুরোটাই ডিপেন্ড করছে কিন্তু আমি শারীরিক সুস্থ থাকবো, আমার সংসারের পজিশন সব সঠিক থাকবে, তবেই এটা ঠিকঠাক। রাইট। এটার কোনো একটা ব্রেকডাউন হয়ে গেলে গড ফরবিড, কিন্তু তার যদি একটা চমৎকার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা থাকে, তিনি টেনশনে পড়বেন না। হ্যাঁ, এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই কিন্তু করা আছে, বিশেষ করে বিগ বিজনেসে। হ্যাঁ, যেটাকে বলা হয় না যে টাকায় টাকা নিয়ে আসে, যত বিগ বিজনেস দেখবেন তাদের এই সব ব্যাপারের আইডিয়া অত্যন্ত ক্লিয়ার, এবং তাদের পোর্টফোলিও অনেক বড়, এবং তারা ধরুন মানে তারা বুদ্ধি করে ব্যাপারটা চলেছেন, ফলে তারা চাপের মধ্যে নেই। মানে আমি নাম করছি না, খুব বড় একজন ক্রিকেটার এই 5-7 দিন আগে বিজনেস স্ট্যান্ডার্ড একটা রিপোর্ট বেরিয়েছিল, তিনি ভারতবর্ষের প্রবাদ প্রতিম এক ক্রিকেটার, তো তার পোর্টফোলিও এই মুহূর্তে নাকি 257 কোটি টাকা, 257 crore, তিনি প্রবাদ প্রতিম। কিন্তু আমি জানি যে তার মতো যারা 70-এর দশকের ক্রিকেটার, 80-এর দশকের ক্রিকেটার, তার অনেকের কিন্তু কমপ্লেন ছিল যে তাদের সময় টাকা তো বেশি পাওয়া যেত না, তো তারা খুব বেশি টাকা ক্রিয়েট করে উঠতে পারেননি, কিন্তু কেউ কিন্তু পেরেছেন। আরও একজন প্রবাদ প্রতিম ক্রিকেটার, এই কিছুদিন আগে আমি তাকে একটা হোটেলে মিট করেছি, কলকাতা একটা হোটেলে, তো তিনি তো এখন বিজনেসও করেন, তিনি ভারতবর্ষের একদম হার্ট থ্রব আর কি। তো তিনিও কিন্তু রিটায়ারমেন্টের পরে এত প্ল্যান করে চলেছেন, তার এখন বিজনেস আছে, ইনভেস্টমেন্ট আছে, ওয়েল অফ, নো প্রবলেম। তো এইটা কিন্তু হওয়া উচিত আর কি। তার মানে ক্রিকেটাররাও রিটায়ারমেন্ট প্ল্যান নিয়ে ভেবেছে, হয়তো অবশ্যই খেলা ছাড়ার পর ভাবেনি, খেলা ছাড়ার অনেক আগেই হয়তো ভেবেছে, হয়তো পরেও ভেবেছেন কিন্তু ভেবেছেন। রাইট। সাধারণ মানুষের কি তাহলে এই রিটায়ারমেন্ট পলিসি, প্ল্যান, ফিনান্সিয়াল একটা স্টেবিলিটি, এগুলো নিয়ে অনেক বেশি সজাগ হওয়া উচিত বলে মনে হয়? অনেক বেশি সজাগ হওয়া উচিত। ইনফ্যাক্ট যারা রিটায়ারমেন্ট প্ল্যানিং বা ইনফ্যাক্ট যেটা আপনি বললেন যে অনেক সেলিব্রিটিকেও আমি দেখেছি যে আমরা মাঝে মধ্যে নিউজ পেপারে পড়ি কিনা যে পুরোনো আমলের একদম দুর্দান্ত তিনি অ্যাক্টার, কিন্তু তিনি এখন খেতে পাচ্ছেন না। ঠিক আছে, আমি অনেককেই দেখেছি যে আমার কিছু ক্লায়েন্টও আছেন, যে তাদেরকে আমরা অ্যাওয়ার করার চেষ্টা করি যে আপনাকে কিন্তু আজকের এই ইনকাম থেকে, কারণ এই গোল্ডেন টাইমটা চিরকাল নাও থাকতে পারে, অনেকের ক্ষেত্রেই থাকবে কিন্তু অনেকের ক্ষেত্রেই থাকবে না, কিন্তু আপনার যদি ফান্ডটা রেডি থাকে, যদি ফান্ডটা দারুণ একটা কর্পাস ক্রিয়েটেড হয়ে থাকে, তো তাহলে আপনার ওটা মানে খারাপ ফিলিং করার জায়গাটা কোনোদিন আসবেই না। ঠিক আছে, আপনি ওখানে ডাউন ফিল করার জায়গাটা আসবে না। দ্বিতীয় কথা হচ্ছে, যেটা আমি আবার আপনাকে রিপিট করতে চাই, যে সমস্ত মানুষ রিটায়ার করছেন, সেটা যেই হন, বিজনেসম্যান হোক, সেলিব্রিটি হন, অনেকে বলেন আমাদের তো রিটায়ারমেন্ট নেই, তাই বললে হবে না। আপনার 60 বছরের সময় একটা ফান্ড ক্রিয়েট করে রাখতে হবে, সেটা বললে হবে না। তার কারণ হচ্ছে আপনার হেলথ সাপোর্ট করবে না। আপনি একজন দুর্দান্ত প্রফেশনাল, কিন্তু আপনি 40-45-এ যেরকম সুপার অ্যাক্টিভ ছিলেন, সেটাকে আপনি 70-এ থাকতে পারবেন না। কিন্তু সেটা যদি প্রপার প্ল্যান করে একটা দারুণ কর্পাস ক্রিয়েট করা থাকে, তাহলে যেটা ক্রিয়েট হবে সেটা আমাদের ভাষায় বলা হয় প্যাসিভ ইনকাম। এই প্যাসিভ ইনকামটা যখন থাকবে, ধরুন আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাকে বলছি যে আজকের দিনে দাঁড়িয়ে 1 কোটি টাকাতে মোটামুটি প্যাসিভ ইনকাম আরামসে 75,000 আসে। ঠিক আছে, 1 কোটি টাকার একটা কর্পাসে। তাহলে কেউ যদি এটা, আমি খুব কমের দিক দিয়ে বলছি, আর কমের দিকে বলি, 2 কোটি টাকার একটা কর্পাস ক্রিয়েট করতে পারেন, তাহলে মাস গেলে তার 1.5 লক্ষ টাকা ইনকাম কিন্তু প্যাসিভ ইনকাম হয়ে গেল। কিন্তু এটা একটা অ্যামাউন্ট, কিন্তু এবার কার কোন অ্যামাউন্টটা সাফিসিয়েন্ট সেটা ডিপেন্ড করছে তার প্রফেশনের তার উপরে। আর বিশেষ করে সাধারণ মানুষ যারা রিটায়ার করে আসছেন সরকারি অফিস থেকে, বেসরকারি অফিস থেকে, তো তাদেরও কিন্তু রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের মধ্যে অতি অবশ্যই বলবো এই ধরনের, যেটা আমি
আলোচনার শুরুতেই বলেছিলাম ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড বা মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, সেখান থেকে তাদের এসডব্লিউপির ব্যাপারটা মাথায় রাখা উচিত এবং তাতে কিন্তু তার অরিজিনাল ফান্ডটা গ্রো করবে, প্যাসিভ ইনকামটাও বাড়বে, তার আলটিমেটলি লাভই হবে। এটা আমরা দেখেছি, এটা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। তার মানে বাঙালির জীবনে আর্লি রিটায়ারমেন্ট পসিবল যদি প্ল্যান করে এগোনো যায়। মানে শুধু বাঙালি না, ভারতীয় যুবকদের জীবনেই পসিবল, পুরো ওয়ার্ল্ডেই পসিবল, এবং তার জন্য প্ল্যানিং অনেক আগে থেকে করে রাখা উচিত। হ্যাঁ, কারণ যত এই টেকনোলজির ডেভেলপমেন্ট হবে এবং টেকনোলজির গ্রোথ কিন্তু সাধারণ আমরা যেটা ভাবছি তার থেকে অনেক ফাস্ট গ্রোথ হয়ে যায়। তো ওই জন্যে তার জন্য নিজেকে প্রিপেয়ার্ড রাখাটা অবশ্যই জরুরি, এবং তার জন্যে আপনার প্রপার প্ল্যান্ড ইনভেস্টমেন্ট এবং যে সমস্ত এই ধরনের যে সমস্ত ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ড বলুন, এগুলো এই যেগুলো অত্যন্ত গভর্নমেন্ট কন্ট্রোলড, সেবি মানে রেগুলেটর কন্ট্রোলড, তো যার অ্যাওয়ারনেসও বারবার দেওয়া হচ্ছে, এদের উপর আরামসে ভরসা করা উচিত এবং নিজের কর্পাস বাড়ানো উচিত। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। সত্যি তো জীবনে পরিকল্পনাটাই হয়তো শেষ কথা, এবং জীবনে বাঁচার জন্য পরিকল্পনা যেমন ইম্পর্টেন্ট, ঠিক সেরকম জীবনের একটা অংশে ফিনান্সিয়াল প্ল্যানিং অর্থাৎ অর্থনৈতিক পরিকল্পনাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় যদি নিজের ইচ্ছায় জীবনটাকে শেষ দিন অবধি কাটাতে চান। রাজেশ দার ভাষায় আর্লি রিটায়ারমেন্ট পসিবল, তবে এর জন্য প্রয়োজন এক্সপার্টের ওপিনিয়ন, সাজেশন। যদি আপনাদের সেই সাজেশন প্রয়োজন, রাজেশ দার নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, মানুষের সাহায্যে আপনারা যোগাযোগ করতেই পারেন। দেরি না করে ঝাঁপিয়ে পড়ুন, নিজের মতো করে নিজের জীবন কাটান, আমার মনে হয় সেটুকু সকলের করা উচিত। অসংখ্য ধন্যবাদ দাদা। ধন্যবাদ আপনাদেরও। দেখতে থাকুন শিবম দাস পডকাস্ট। যারা দেখলেন কমেন্টে জানাবেন কোনো প্রশ্ন থাকলে, কিংবা যদি আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে রাজেশ দাকে সরাসরি যোগাযোগ করতে পারেন। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।